হৃদ মুখ ভর্তি জুস নিয়ে চোখ বড় করে তাকিয়ে রয়েছে নীলের দিকে। না পারছে গিলতে, না পারছে ফেলতে। পকেট থেকে 1 লাখ টাকা খসে যাবে এখন, এই চিন্তায় আর চোখে একবার আরানকে দেখল। এদিকে আরান বেচারা পড়েছে এক মাইনকার চিপায়। একবার তাকায় বন্ধুর দিকে, আরেকবার তাকায় ছোট ভাইয়ের দিকে। নীল ইশারায় হৃদকে বলে, খেয়ে ফেলো, খেয়ে ফেলো। নীলের সব ধরনের শাস্তি দেওয়ার উপায় জানা আরানের। মূলত হৃদকে তাড়িয়ে দিতেই এমন কাজ করেছে সে। তাই আরাম পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বলল, খেয়ে ফেল। হৃদ উপায় না পেয়ে চোখ বুজে ঢক করে গিলে ফেলে। ইনা আর সামিরা মুখে হাত দিয়ে চেপে হাসছে। হৃদ অসহায় ভঙ্গিতে নীলকে বলে, ক্ষমা হয়েছে আমার, ভুল করে দিন। জিভ কেটে থুতু ফেলে আবার বলে, ভাই, ভুল হয়েছে আমার, ক্ষমা করে দিন, ভাই। হৃদের এমন ভ্যাবাচেকা খাওয়া অবস্থা দেখে সামিরা গ্লাসটা হাত থেকে নিয়ে নেয়। বড়দের মতো করে আদেশ করে বলে, থাক, আর খেতে হবে না। নীল এক হাতে সানগ্লাস পরে, অন্য হাতে ইনায়াকে ধরে ভেতরে নিয়ে যায়। ঘটনার আগামাথা বুঝতে না পেরে ইনা নীলকে প্রশ্ন করল, কোথায় নিয়ে যাচ্ছেন? ছেলেদের মাঝে দাঁড়িয়ে কি করবি? আপনি তো কিছু বুঝেনি না। গেট ধরার মজাটাই তো এখন। না, এসব করতে হবে না। সবাই তাকিয়েছিল তোর দিকে। আপনার ভালোবাসার মানুষের সাথেও আপনি এমন করেন। এর চেয়েও বেশি। ইনা ঠোঁট ভেটকিয়ে নীলের সাথে সাথে চলে যায়। খাবার খাওয়ার সময় নীল একেবারে ইনায়াকে সাথে করে নিয়ে আসে। এদিকে সামিরা খুঁজতে খুঁজতে আধা পাগল হয়ে গেছে। ইনায়াকে দেখতেই টেনে নিয়ে বলল, কত দেরি হয়ে যাচ্ছে খেতে। পরে কিন্তু আমি দুটো রোস্ট পাবো না ইনু। আরে রিল্যাক্স ভাবি। দরকার হলে আমার ভাইয়ের রোস্ট তোমায় দিব। দূরে দাঁড়িয়ে থাকা আনানকে ইশারায় বলে, ঠিক আছে। আনান মুচকি হাসে। ইনা সাথে সাথে বলে, লারকা হাসা তো ফাঁসা। এরপর সামিরাকে আশ্বাস দিয়ে বলল, আনান ভাইয়া তার বিখ্যাত হাসি দিয়ে সম্মতি জানিয়েছে। চল বিসমিল্লাহ বলে খেতে যাই এখন। বিয়ে পড়ানো হচ্ছে এখন। সকলেই উপস্থিত। নীল এসে ইনায়ার পাশে দাঁড়ায়। কাজী সাহেব বিয়ে পড়ানোর পরে সকলে একসাথে আলহামদুলিল্লাহ বলে। ইনায়ার চোখে খুশির ঝলক। জোরে করে চেঁচিয়ে উঠল ইনা আর সামিরা, দুলাভাই জিতছে, জিতছে, জিতছে। আরান ইশারা করে নীল আর রিসানের দিকে। বলে, ইজ্জত বাঁচা মামা। নীল ইশারায় গালি দেয়। তবে আরানের অনুরোধে রিসান বলল, ভাবি জিতেছেন। রিসান নীলকে ধাক্কা দিয়ে বলে, তুইও বল শালা। পাল্লা হালকা হয়ে যাচ্ছে। একা চিল্লাতে পারবো না। নীল পাত্তা না দিয়ে বলল, বউয়ের বান্ধবী জিতছে। রিসান নীলের মুখ শক্ত করে চেপে ধরে ইনায়াকে দেখে। আরান দাঁত দিয়ে জিভ কেটে শর্মির দিকে তাকায়। শর্মির এসব কথাতে মনোযোগী নেই। সে ব্যস্ত এখন কান্না করতে। আরান হাঁফ ছেড়ে বাঁচল। সাথে সাথে তাকায় আবার ইনায়ার দিকে। ইনায়ারও কোনো মনোযোগ নেই এদিকে। সে আনায়ার ছবি তুলে দিচ্ছে। নীলু সেদিকে তাকায়। রিসানকে ধরে বলে, ও ছোট্ট পরী, শুনলেও বুঝবে না রে পাগলা। বলেই ডানে তাকাতেই দেখে সামিরা দাঁড়িয়ে। নীল গা ঝাড়া দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে সানগ্লাস চোখে নেয়। রিসানের দিকে তাকিয়ে বলল, এসব বাচ্চামো করার বয়স নেই আমাদের। পোলাপানদের দেখাদেখি কিছু করবি না। সামিরা আর চোখে নীলকে দেখে ইনায়ার কাছে গিয়ে বলে, কিরে তোর কোল্ড ভাই আমাদের পোলাপান ভাবে দেখি। ওনার কথা বলিস না, নিজে বুড়ো হয়ে গেছে তো। আমাকে দেখেই ভাবভঙ্গি বদলে কেমন শক্ত হয়ে গেল যেন। ওসব করে ভাব দেখিয়ে, বাড়িতেও অমন বাংলার 5 করে রাখে মুখ। আমি তো ওনাকে হাসতেই দেখি না দোস্ত। এত গম্ভীর। আর তোর আনান ভাইয়া। আমার ভাইয়া তো সেরা ভাবি। বিয়ের পরে তোমাকে হাসাতে হাসাতে পাগল করে দিবে। উফ ধুর। ইনা ঝুঁকে সামিরার মুখের দিকে তাকায়। মুচকি হেসে বলে, উফ, লজ্জা পাচ্ছে দেখি। রজনীগন্ধা আর গোলাপ ফুলের মালা আনতে ইনায়াকে পাঠানো হয়। ইনা মালা আনতে যেতেই দেখে রুমের দরজার সামনে হৃদ দাঁড়িয়ে। হৃদকে দেখে বেশ ঘাবড়িয়ে যায় ইনা। তখন সব খাওয়ানোর জন্য এখন যদি প্রতিশোধ নেয়। টিপ টিপ করে ঘরের দিকে পা বাড়াতেই হৃদ ডাক দেয়, এক্সকিউজ মি।
ইনা দোয়া দুরুদ পড়তে পড়তে মালা নিয়ে বেরিয়ে আসে। হৃদ পেছনে থেকে ডেকে বলে, নাম্বারের জন্য ডেকেছিলাম। আমি তো ভূত না যে খেয়ে ফেলবো। তবে কে শোনে কার কথা। তাড়াহুড়ো করে হাঁটতে গিয়ে নীলের গায়ের সাথে ধাক্কা লেগে পড়তে গেলেই নীল ইনায়াকে শক্ত করে ধরে নেয়। চিন্তিত হয়ে বলল, কি হয়েছে? কিছু না। সাবধানে চলাফেরা করবি। একা আসলি বলেই আমি আসলাম। ইনায়ার মনটা হালকা হয়। মনে মনে বলল, তার মানে ওই ছেলের কথা শুনেনি নীল ভাই। না হলে তো এই বিয়েতে ঝামেলা বেঁধে যেত। কি হলো? কি ভাবছিস? কিছু না তো। এভাবে যেতে থাকলে আবার পড়ে যাবি, আর মালাগুলোও নষ্ট হয়ে যাবে। আমার হাতে দে। ইনা ঝটপট করে নীলের হাতে দিয়ে দেয়। তবে নীল হাতে নিয়ে ইনায়ার গলায় পরিয়ে বলে, যা, এভাবে নিয়ে যা। ইনা হকচকিয়ে যায়। তবে মনে মনে বেশ খুশি হয় সে। উপর উপর রাগ দেখিয়ে বলল, এটা কি করলেন নীল ভাই? বিয়ের মালা পরতে হয় না। নীল চট করে মালা খুলে নেয়। বলে, জানলাম। আমি দিয়ে আসছি এগুলো, তুই যা। ইনা চলে যায়। তার খুশিতে এখন নাচতে ইচ্ছে করছে। তার নীল ভাই তাকে মালা পরিয়ে দিয়েছে। সোজা গিয়ে স্বামীরাকে জড়িয়ে ধরে বলল, আজ আমি অনেক খুশি। কেন কেন? আজকের মতো ভুলের যেদিন সঠিক হয়ে পুনরাবৃত্তি ঘটবে সেদিন বলবো। কি ছাইছাতা বলছিস? চল, আয়না ধরবো এখন। হুঁ, চল। দেখি আমাদের জিজু কত রোমান্টিক। মালা পোড়ানোর পরেই না আসর মেয়ার আরানের সামনে আয়না ধরতেই স্বামীরা আরানকে প্রশ্ন করল, ভাইয়া, আয়নায় কি দেখতে পাচ্ছেন? আরান একটু ভাব নিয়ে শর্মির দিকে তাকায়। বুক ফুলিয়ে বলল, আমার ভবিষ্যৎ বাচ্চাদের মাকে। শর্মি ডান হাতের কনুই দিয়ে আরানকে ধাক্কা দেয়। এদিকে চারপাশ অট্টহাসিতে ফেটে পড়ছে। ইনা শর্মির কানে কানে এসে বলে, বাচ্চাদের? বাচ্চাদের মানে 1 ডজন শিওর। শর্মি লজ্জায় আর তাকাতে পারছে না। আরান পরিস্থিতি সামলে আবার বলল, আমার সারা জীবনের সকল ভালো কাজের ফসল। আর 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 আমার বউকে। সবাই তখন হাততালি দেয়। অনু হঠাৎ করে শর্মিকে বলে ওঠে, শর্মি আপু, তুমি আয়নায় কি দেখতে পাচ্ছ? ফুচকার মিষ্টি টকের মতন মিষ্টি একটা পাংখু জামাই। আরান দাঁত চেপে হেসে বলল, এখনো ভুলনি নামটা। এ জন্মে সম্ভব না পাংখু। ইনা উঠে স্বামীরার কাছে যায়। পাশে বসে চোখ বুজে বলতে শুরু করে, দোস্ত। হুম। কেমন আছিস? স্বামীরা উঠে দাঁড়ায়। ভেংচি কেটে বলল, এটা কোনো প্রশ্ন? ইনা চোখ বুজে 2 হাত দিয়ে মুখ ঢেকে বলে, কি করিস? স্বামীরা কোনো জবাব দেয় না। ইনা আবার বলল, শোন, আমার বিয়ে করতে ইচ্ছে করছে। ভাইয়া কত রোমান্টিক। নীল ভাই এমন না কেন? ঈশ্বস দোস্ত। আমি কল্পনায় কি ভেবেছি জানিস? কিন্তু নীল ভাই অনেক গম্ভীর। কথা বল। স্বামীরার কোনো জবাব আসে না। ইনা মুখ থেকে হাত সরায়। সামনে স্বামীরাকে না দেখে পাশে তাকাই না। নীল পায়ের উপর পা তুলে ফোন চালাচ্ছে। ভয় কেঁপে কেঁপে বলল, নীলুল ভাই। নীল ফোন নামিয়ে জবাব দেয়, পড়াশোনা বাদ দিয়ে বিয়ের স্বপ্ন দেখা মেয়ের মুখে আমার নাম মানায় না, আবার আমার ভালোবাসার মানুষকে নিয়ে কোনো কোথাও মানায় না। ইনায়ার এখন নিজের গালে নিজে নিজে থাপ্পড় খেতে ইচ্ছে করছে। আর কত অপমানিত হবে এভাবে স্বেচ্ছায়। কপালে হাত দিয়ে বসে রইল সে। নীলপাশ থেকে উঠে দাঁড়িয়ে ইনায়াকে বলল, যোগ্যতা হলে আমার তার কথা বলবি, এর আগে নয়। নীল ড্রাইভিং সিটে, পাশেই না। কান্না করে ফুলিয়ে ফেলা চোখটায় একটু পরপর টিস্যু দিয়ে ছোঁয়া লাগাচ্ছে। পেছনে বসেছে আনা আর রুবিনা ইয়াসমিন। একটু পরপর ইনায়ার নাক টানার আওয়াজ পেয়ে রুবিনা ইয়াসমিন সান্ত্বনা দিয়ে বললেন, কান্না করে না মা। বিয়ে হয়েছে তাতে মন খারাপ করতে নেই। দেখা তো হবেই কাল আবার। ইনা মেজো মার কথা শুনে নাক মুছে নীলের দিকে তাকালো। নীলের চোখে সানগ্লাস, ইনায়াকে দেখল নাকি তার ইনায়ার কাছে বোধগম্য হয় না। রুবিনা ইয়াসমিন পুনরায় বললেন, মেয়ে হয়ে জন্মালে বিয়ের পরে শ্বশুর বাড়িই নিজের বাড়ি হয়ে যায়। সব মেয়েকেই মেনে নিতে হবে। দেখিস না আমি তোর মেজো বাবার সাথেই থাকি, তার বাড়িই এখন আমার বাড়ি।
শক্ত হতে হবে তো, তোকে বিয়ে দেব কিভাবে না হলে। ইনা নাক টানতে টানতে নীলের দিকে তাকায়। বলে, আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাব না। আনানো ইনায়ার সাথে তাল মিলিয়ে বলল, হ্যাঁ মা, ইনু বাড়িতেই থাকবে। কোথাও যেতে হবে না ওর। ইনায়ার কথা শুনে হাসলেও রুবিনা ইয়াসমিন আনানের কথা শুনে চকিত দৃষ্টিতে তার দিকে তাকায়। নীল কষে ব্রেক করলে ইনায়া টিস্যু ফেলে বলে, কি হলো? এসব নাটক সিনেমা দেখানোর জন্য কান্না করছিস? বিয়ের কথা ডিরেক্ট বলতে পারছিস না বলে কষ্ট পাওয়ার নাটক করে সবাইকে কি বুঝাচ্ছিস? যোগ্যতা নিয়ে কথা শুনলে কান্না পায় না নীল ভাই? কিচ্ছু বোঝেন না আপনি? বুঝতে চাই না, যোগ্যতা অর্জন করলে কেউ কিছু বলবে না। আর পড়াশোনা বাদ দিয়ে উনুনে খড়ি ঠেলে কোলে বাচ্চা নিয়ে রান্না করার শখ হলে তাও জানিয়ে দে। ইনা চোখ বড় করে নীলের দিকে তাকায়। নাক টেনে বলে, বিয়ের পরে আপনার বউকে এভাবে রাখবেন? নীল গাড়ি স্টার্ট দেয়। গিয়ারে হাত রেখে বলে, আমি কি করব না করব তা শুনতে চাবি না, আগেও না করেছি। তোর বিয়ে করার শখ হলে বল, করবি। না না। নীল রিয়ার ভিউ মিররে রুবিনা ইয়াসমিন এর দিকে তাকিয়ে বলল, বাড়িতে কখনো ইনাজার বিয়ে নিয়ে কথা তুলে না মেজো আম্মু। এ কথা এখানেই শেষ। গাড়ি থেকে নেমে ইনা রুমে গিয়ে বিছানায় ঠাস করে উপুর হয়ে শুয়ে পড়ল। মাথা ঝিমঝিম করছে তার। যদিও নীল খুব হালকা ব্রেক করে গাড়ি চালিয়েছিল। জামা কাপড় কিছুই পরিবর্তন না করে ওই অবস্থাতেই ঘুমিয়ে যায় না। সন্ধ্যার পরপর তার ঘুম ভাঙল নীলের গম্ভীর কণ্ঠ শুনে। ইনায়াকে বেশ কয়েকটা ডাক দিয়ে বলল, দরজা হা করে খুলে রেখে এভাবেই পড়ে পড়ে ঘুমাচ্ছিস? কেউ যদি রুমে আসতো? ইনা হালকা হায় তুলে বলল, কিছু নেই তো চুরি করার মতো। এই রুমে আমার অনেক মূল্যবান একটা জিনিস রেখেছিলাম, তাই খুব সাবধান। কোথায়? তা আমার ভালোবাসার মানুষকে ছাড়া আর কাউকে বলা যাবে না। ইনায়ার মুখটা আবার ফ্যাকাশে হয়ে যায়। নীল ইনায়ার কাছে এসে বলল, পরীক্ষা কবে? আগামী সপ্তাহে। প্রস্তুতি কেমন? ভালো। ঠিক আছে, মন দিয়ে পড়। ইনা উঠে ফ্রেশ হয়। মুখে একের পর এক পানির ঝাপটা দিয়ে নিচে চলে আসে। চা না হলে মাথা ব্যথা কমছে না। শিমু জাহানের গলা জড়িয়ে বলল, বড় মা চা খাবে? তুই খাবি? খুব। বানাচ্ছি। তোমার জন্য বানাই। এই মেয়ের সাহস কত! কাজ করতে এসেছে আমার সোনা পাখি। করতে দাও আজকে, শিখতে হবে। শরত, খবরদার না। নীল এসব দেখলে ঝামেলা বাঁধিয়ে দিবে। বলবে তোর পড়াশোনা বাদ দিয়ে তোকে বিয়ে দেওয়ার পরিকল্পনা করছি। ওনার কি? ও ছোট থেকেই তোকে কাজ করতে দেয় না, আদরের বোন। বোন না ছাই। তুমি কি জানো, যখন এটা ওটা এনে দিতে রান্নার সময়, নীল তখন আমাকে বলতো যে, মা, নীলাকে বিয়ে দিতে চাচ্ছ? নীল ভাই এটা বলতো সত্যি। হ্যাঁ, ওর বয়স ধর 14 কি 15 ছিল তখন। আর ও তোকে নীলা ছাড়া ডাকতো না কখনো। ইনা আগ্রহ দেখায় গল্প শুনতে আর শিমু জাহান চা বানাতে বলতে থাকে। তুই তখন সবে স্কুলে ভর্তি হয়েছিস, টিপ টিপ করে হেঁটে হেঁটে এটা ওটা আমাকে এনে দিতি। আর নীল সে কি কান্না! তোকে নাকি আমরা বিয়ে দিতে চাই? হা হা হা। শিমু জাহান হাসতে থাকে। ইনা অতি আগ্রহ নিয়ে বলে, তারপর তুমি কি বলতে? বলতাম, ওমা, বিয়ে কেন দিব? তোমার নীলাবনু তো একটা বাবু। এখন আর নীলা বলে না কেন? আমি কি করে বলবো? তোদের ভাই বোনের ব্যাপার। নীলু কিন্তু ওর ইনার নাম কাউকেই বলে না। খুব বড় মা। একদম ঠিক। নীল ভাই সবাইকে বলে ওনার নাম দেওয়ান নীল। ইনান দেওয়ান নীল তো বলে না। কেন বড় মা? আমার নামের সাথে মিলে যায় তাই। ধুর পাগলি। তোর নাম মিলিয়েই রেখেছে ও। ইনা দেওয়ান নীলা। এ নাম রাখতেই হবে, না হলে ও ভাত খাবে না, পড়বে না, খেলবে না। পরে সবাই রাজি হয়ে যায়। শিমু জাহান চা কাপে ঢেলে ইনায়ার হাতে দেয়। ইনা কাপ হাতে নিয়ে চায়ে চুমুক দিয়ে বলে, তারপর তারপর আর কি? যা এখন পড়তে, তোর ভাই যাওয়ার সময় বলে গিয়েছে যেন তোর উপর নজর রাখি। আয়শা আক্তার বড় ভাবির সাথে তাল দিয়ে বলল, আমাকেও গিয়ে বলে এসেছে নীল। পরীক্ষা সামনের সপ্তাহেই। ইনা মায়ের কথায় ভেঙচি কাটল, বলল,
একজনের কথাই সবাই অক্ষরে অক্ষরে পালন করে। আর আমি তো ঢেউটিন। চায়ের কাপ হাতে নিয়ে নিজের রুমে ফেরত যায়। কাপ টেবিলে রেখে বই হাতে নিয়ে বড় করে শ্বাস নিয়ে বলল, ভীষণ পড়াশোনা। শর্মী বিছানার মাঝে ঘোমটা টেনে বসে রয়েছে। আরান আসতেই ইতস্তত করে বলল, সরি। শর্মীর হাত পা মোচড়াতে দেখে আরান বলে উঠল, কত তারিখ যেন আজ? 8। একটা থাপ্পড় মারব। কত বড় হয়ে গেলা বিয়ে করেই। আমাকে জানাতেও সমস্যা ছিল। এত স্পেশাল একটা দিন। তুমি তো রাগ করতে। এই চিনলে। আমার তো নিজের উপরই রাগ হচ্ছে এখন। শর্মী কিছুক্ষণ পর আরানকে আবার ডেকে বলল, এই, রেগে আছে? হ্যাঁ। আমি জানতাম না এমন হবে। মাফ করতে পারি, তবে একটা শর্ত আছে। বলো। থাপ্পড় মেরে একটা দাঁত ফেলতে দিতে হবে। শর্মী ফ্যাল ফ্যাল করে তাকায় আরানের দিকে। পরীক্ষা কবে? সামনের সপ্তাহে। ওরে, না পড়াশোনার ধান্দা নিয়ে বিয়ে করলে? পরশু দিন থেকেই পড়তে বসবে। মন দিয়ে পরীক্ষা দাও আগে, তারপর সব হবে। শর্মী ছলো চোখে আরানের দিকে তাকায়। এমন সব পরিস্থিতিতে পাশে থাকার মতন একটা মানুষ জীবনে থাকলে আর কি দরকার। বউ ভাতে শর্মী মিল্ক কালারের জামদানি শাড়ি পরেছে। ইনা আর সামিরা গিয়েই জড়িয়ে ধরে একসঙ্গে প্রশ্ন করল, কি কি হলো দোস্ত? শর্মী অতি কষ্টে একটা হাসি দিয়ে বলল, অনেক কিছু। ইনা আগ্রহ নিয়ে বলল, জলদি বল, শুনে খেয়ে দিয়ে বাড়ি গিয়ে পড়তে হবে। সামিরা ইনায়ার কথা শুনে শর্মীকে বলল, হ্যাঁ ইনুর তো অনেক পড়া। থাক দোস্ত, আমরা আর পড়াশোনা করি না। আরে পড়তে হবে নীল ভাই এর জন্য। ওনার ভালোবাসার মানুষের থেকে ভালো রেজাল্ট করতে হবে, তা না হলে আমায় কেউ বই ধরতে দেখত না। যাই হোক শর্মী বল এখন। শর্মী ঢোক গিলে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কাল ও রুমে আসলো। ইনা আর সামিরা একসাথে বলে উঠল, ও ও রুমে আসলো। ধুর ছাতা। আমাকে বলতে দে। কথা আটকালে বলবো না। সামিরার জবাব, আচ্ছা বল। রুমে আসার পর অনেক রাগারাগি করলো। তারপর বলল পরীক্ষা কবে। তারপর বলল কাল থেকেই যেন পড়তে বসি। তারপর বলল, এখন ঘুমাও। সামিরা আর ইনা সন্দেহের চোখে শর্মীকে দেখল। শর্মী মাথায় হাত দিয়ে বলল, বিশ্বাস কর দোস্ত। আর কিছুই হয়নি। আমি অসুস্থ, শরীর খারাপ হয়েছে। ইনা কপালে হাত ঠেকালো। সামিরা আফসোস কর বলল, আর সময় পেল না। বাসর রাতেই তাই বলে। ইনা সামিরার কাঁধে হাত রেখে বলল, চল খেতে যাই, কাল 2টো রোস্ট খেয়েছিলি, আজ 3টে খাবি। হ্যাঁ চল, ওকে দিয়ে এখন কাজ নেই। পরীক্ষার পরে আবার শুনবো। কিন্তু 3টে রোস্ট কিভাবে? আমারটা আর আমার ভাইয়েরটা তোমায় দেব ভাবি। চলো এখন। সামিরা লজ্জায় মুখে হাত দেয়। তখনই আনান পেছনে থেকে ইনায়াকে ডাকতে দুজনেই পেছনে ফিরে তাকায়। ইনায়ার কাছে এসে বলে, কোথায় ছিলি? শর্মীর কাছে। কেন ভাইয়া? আনান ইনায়ার চুল ধরে টেনে বলে, তোকে একদিন বেশি করে মারতে হবে। রিসান ভাইয়া খেতে যেতে বলেছে। তুই যা, আমি বড় ভাইয়াকে ডেকে আনি। ইনা আর সামিরা টেবিলের কাছে গেলে রিসান উঠে দাঁড়িয়ে বলে, সালাম নিবেন ভাবি। সামিরা আর ইনা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। অতঃপর একজন আরেকজনকে প্রশ্ন করে, কিরে, তোকে ভাবি বলল কেন? ইনা সামিরাকে থামিয়ে বলে, তোকে বলেছে। আর আনান ভাইয়া এতক্ষণ রিসান ভাইয়ার সাথেই ছিল। তোকে নিয়ে কথা বলেছে, এই জন্যই ভাবি বলল। তার মানে আনান ভাইয়ার মনে সামথিং সামথিং। ইনা জোরে চেঁচিয়ে বলতে শুরু করল, ও সামথিং সামথিং। সামিরা কোনো রকমে ইনায়ার মুখ চেপে ধরে জিভ কেটে মাথা ঝাঁকিয়ে বলে, নাথিং নাথিং। তবে ইনা মানতে নারাজ। চেপে ধরা মুখ দিয়েই আওয়াজ করছে সে। অস্পষ্ট স্বরে বলল, আনান ভাইয়ার সাথে সামথিং সামথিং। সামিরা ইনায়ার কথা থামাতে আরেকটু শক্ত করে মুখ চেপে ধরে পাশে তাকাতেই দেখে আনান আর নীল দাঁড়িয়ে। সামিরা দ্রুত ছেড়ে দেয় ইনায়াকে। আনানকে আর চোখে আরেকবার দেখে চোখ নামিয়ে ফেলে। অবুঝের মতো আনান ইনায়ার দিকে তাকিয়ে রয়েছে। এখানে কি হচ্ছিল বিষয়টা বোঝার চেষ্টায় সে। এদিকে নীল ভ্রু কুঁচকে হাত ভাঁজ করে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেছে ইনায়ার দিকে।
তবে সেদিকে পাত্তা না দিয়ে চুল ঝাড়া দিয়ে ইনা গিয়ে খেতে বসে পড়ে। আনান আর নীল সেদিকে এগিয়ে যায়। স্বামীরাও যায় তাদের পেছনে পেছনে। গিয়ে বসে ইনায়ার পাশে। শর্মির সাথে বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে ফেরার সময় ইনা সামিরাকে টেনে বলল, তুই আজকে আমাদের সাথে যাবি। নামিয়ে দিয়ে যাব। বাবা মা একা যাবে নাকি? আমি দেখছি কি করা যায়, প্লিজ ভাবি। স্বামীরা আর চোখে ইনায়াকে দেখে। ইনা এবার হাত ধরে বলল, আজকে তোকে আমার ভাবি বানানোর পাকা কথা বলেই রাখবো দেখিস। স্বামীরা বেশ লজ্জা পেলেও তা ইনায়ার সামনে প্রকাশ করে না। মৌনতা সম্মতির লক্ষণ বুঝে ইনা নীলের কাছে যায় সরাসরি। হাত কচলাতে কচলাতে বলে, নীল ভাই। সানগ্লাস চোখে ফোন দেখছে নীল। ইনায়ার ডাক শুনে সে চমকায় না, যেন আগে থেকেই জানতো ইনা এখন আসছে। ফোনের দিকে তাকিয়েই সে জবাব দেয়, বল। আজ গাড়ি আনান ভাইয়া চালাক। নীল এক হাতে চশমা খুলে ইনায়াকে দেখে। কপালে আপনা আপনি ভাঁজ পড়ে তার। জিজ্ঞেস করল, সমস্যা কি? মানে, স্বামীরাও যাবে আমাদের সাথে। তো তো আপনি বুঝবেন না। আনান ভাইয়াই গাড়ি চালাবে আজ। একনাগাড়ে কথা বলে ইনা পেছনে ঘুরে হাঁটা দেয়। তবে পিছন থেকে হ্যাচকা টানে তাকে থামিয়ে দেয় নীল। একেবারে নিজের কাছে এনে বলে, এত বেশি বুঝতে হবে না। পেছনে আনান আর তোর বন্ধু বসবে। অনু ও মেজুমাদের সাথে আসবে। নীলের এতটা কাছাকাছি না। হঠাৎ এই কম দূরত্বটা বুঝতে পেরে হার্টবিট বেড়ে যায় ইনায়ার। বুকে আঙ্গুল ছুঁয়ে শুকনো ঢোক গিলল সে। মনে হচ্ছে আওয়াজ নীলের কানেও যাচ্ছে। ইতস্তত বোধ করে দূরত্ব বাড়িয়ে নিতে চাইলে নীল আরো শক্ত করে চেপে ধরে বলে, ড্রেসের দিকে একটু খেয়াল রাখবি, যাই পড়িস না কেন। বলেই নীল ইনায়ার চুলগুলো বাম কাঁধে এনে দিয়ে হাত ছেড়ে চলে যায়। ইনায়া চুলে হাত দিয়ে নীলের যাওয়ার দিকে কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। বেশ কিছুক্ষণ নীলের বলা কথাগুলো ভেবে চুল সরিয়ে কাঁধে হাত দিতেই চোখ বড় করে ফেলে। জিভ কেটে বলে, ঈশ্বস। এখন নীল ভাইয়ের সামনে যাব কি করে? ইনা মাথা নিচু করে নীলের পাশে বসে রয়েছে। পেছনে আনান আর সামিরা। ইনায়ার এমন অস্বস্তি বোধ করা দেখে নীল হালকা কেশে বলল, কোথাও ঘুরতে যাবি? ইনা মাথা নাড়িয়ে না বলে। তবে নীলের দিকে তাকায় না। নীল পুনরায় বলে, ঢঙের মানে নেই কোনো। লজ্জা পাওয়ার মতো কিছু হয়নি। আরো অনেক কিছু বাকি আছে। ইনা আর চোখে তাকিয়ে বলে, কি অনেক কিছু? এই ধর বিয়ে, বাচ্চা, ইত্যাদি ইত্যাদি। আনান এবার পেছনে থেকে বলে ওঠে, বড় ভাইয়া তুমি হঠাৎ ইনুর বিয়ে, বাচ্চাতে চলে গেলে কেন? নীল ডান হাত স্টিয়ারিংয়ে আর বাম হাত গিয়ারে রেখে আনানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তোর বোন যেমন অল্পতে লজ্জা পায়। তাকে বোঝাতে হবে যে আরো বড় বড় বিষয় পড়ে রয়েছে এখনো। ইনা মাথায় হাত দিয়ে বসে রয়েছে। গাড়িতে উঠলে তার অস্বস্তি হয়, তার উপরে সকল কথাবার্তা। স্বামীরা এদিকে আগা মাথা কিছুই বুঝতে পারছে না। তবে বান্ধবীর অস্বস্তি হচ্ছে তা বুঝতে দেরি হলো না তার। ইনায়াকে উদ্দেশ্য করে বলল, ইনু। ইনা কপালে হাত রেখে আস্তে করে বলে, হু। চিঠি কেমন লাগে তোর? দারুণ নন? আমারও, তুই কখনো পেয়েছিস? সে ভাগ্য হয়নি দোস্ত। এখনকার মানুষ চিঠির মর্ম বুঝে না রে। কেউ যদি আমাকে 101টা চিঠি দিয়ে প্রপোজ করত, কিছুতেই না করতাম না। স্বামীরা উত্তেজিত হয়ে বলে, ঠিক ঠিক। আমিও। আচ্ছা এখানের আর কেউ পছন্দ করে না? আনানের চোখ চকচক করে ওঠে। সাথে সাথে জবাব দেয়, চিঠি লিখতে তো আমার অনেক ভালো লাগে। কিন্তু কেউ বুঝেই না ব্যাপারটা কত সুন্দর। ইনা সাথে সাথে পেছনে তাকায়। আনানের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসে। বলে, তারপর? তারপর আর পর নেই। উফ, এই যে আমরা জলজ্যান্ত দুইটা মানুষ বললাম চিঠি আমাদের ভালো লাগে, তাতে তোমার হলো না? আমার বান্ধবী চিঠি পছন্দ করে। বুঝতে পারলে? তাও বললে যে এখন কেউ এই ব্যাপারটা বুঝে না। হ্যাঁ জানলাম ইনু, আর মাথায়ও রাখলাম। স্বামীরা লজ্জা পায়। আনান তার বিষয়টা মাথায় রাখল। তার মানে ইনু ঠিকই বলেছিল। আনান মাথা ঝুঁকিয়ে মুচকি হাসে। মনে মনে বলে,
তুই আগে বলবি না তোর চিঠি পছন্দ? রোজ একটা করে চিঠি লিখতাম তাহলে। নীল ইনায়ার গালে হাত দিয়ে মুখ সামনের দিকে ঘুরিয়ে দেয়। শক্ত কণ্ঠে বলল, পেছনে তাকাবি না, মাথা ঘুরবে। ইনায়া চুপচাপ সামনে তাকায়। নীলকে দেখলেই লজ্জা লাগছে তার। স্বামীরার বাড়ির সামনে আসতেই ব্রেক করে নীল। গাড়ি থেকে নেমে ইনায়ার কাছে এসে বিদায় নেয় সে। আজ চোখে মুখে তার অন্যরকম উজ্জ্বলতা ফুটে উঠেছে। নতুন প্রেমে পড়লে যেমন হয়। দেওয়ান বাড়ির পরিবেশ একেবারে রমরমা। সকলেই উপস্থিত। ইনা, আনান আর নীল আসতেই বাড়িটা একেবারে পরিপূর্ণ। বাড়িতে আসতেই অনু ইনায়াকে জড়িয়ে ধরে বলল, ইনুপু এত দেরি করলে কেন? তোর প্রিয় বড় ভাইয়াকে জিজ্ঞেস কর। অনু এবার নীলের কাছে গিয়ে জিজ্ঞেস করে, তোমরা ঘুরতে গিয়েছিলে, তোকে রেখে যাওয়া সম্ভব? অনু খুশি হয়ে ভাইয়ের দিকে তাকায়। নীল সুন্দর করে হাসি দিয়ে ইনায়াকে বলে, ফ্রেশ হয়ে পড়তে বসো, আমি রাতে এসে পড়া ধরব। কথা শেষ হতে ইনা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, কোথায় যাবেন এখন? নীল কিছুক্ষণের জন্য থমকে যায়। পেছনে ঘুরে ইনায়াকে দেখে। তারপর কিছু একটা ভেবে নরম করে হাসি দিয়ে বলল, অফিসের কাজে, একটু পরেই আসবো। পড়া শেষ করে রাখো। নীল আর দাঁড়ায় না। সদর দরজা পেরিয়ে হনহনিয়ে বেরিয়ে যায়। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেই না। তার বিশ্বাস নীল এখন তার হবু বউয়ের সাথেই দেখা করতে গেল। সারাদিন না দেখেই এমন অস্থির হয়ে গেছেন নীল ভাই। না হলে কেউ বাড়িতে এসেই বেরিয়ে যায় না। এসব ভেবে আজ জেদ হচ্ছে না তার। পড়তেও আগ্রহ পাচ্ছে না। অজানা অভিমান ভর করে ইনায়ার মনে। নীল অফিসে এসে থেকে ইনায়ার কথাই ভেবে চলেছে। ফাইলগুলো নাড়াচাড়া করলেও মন এখন বাড়িতে পড়ে আছে। মনে মনে চিন্তা করতে থাকে, মেয়েটা আজ হঠাৎ এত আগ্রহ নিয়ে বলল কেন, আমি কোথায় যাচ্ছি? নীল আনমনে হাসে ইনায়ার মাঝে এমন বউ বউ ভাব দেখে। দুটো ফাইল রেডি করে বাইক নিয়ে বেরিয়ে পড়ে বাসার উদ্দেশ্যে। রাস্তার পাশের ফুলের দোকানে দাঁড়িয়ে 5টা লাল গোলাপ নেয়। ফুলগুলো হাতে নিয়ে মুচকি হেসে মনে মনে আওড়ায়। ইনু ফুল অনেক পছন্দ করে। তারপর কিছু একটা মনে পড়তেই ভাবে, না এখনো কিছুরই সময় হয়নি। এত সহজেই তোকে ফুটবল করা যাবে না। আমার ভালোবাসার গভীরতা তোকে গভীরে গিয়েই উপলব্ধি করতে হবে। ইনায়ার মনের মধ্যে চাপা রাগ, অভিমানের বেড়াজালে মনটা একেবারে ছেয়ে গেছে। ঘরের দরজা বন্ধ করে বসে রয়েছে তাই। বাড়ির সকলে একে একে ডেকে গেলেও কাউকে সাড়া দিচ্ছে না। এক পর্যায়ে ডাকাডাকি বন্ধ করে দেয় সকলে। ইনা বেকুনিতে গিয়ে সামিরাকে কল দেয়। কল ধরেই স্বামীরা আতঙ্কিত হয়ে বলল, এই কি রে, এত রাতে কল দিলি যে? সব ঠিক আছে। আনান ভাইয়া। আনান ভাইয়া কি? মানে সব ঠিক আছে বলতে আনান ভাইয়া ঠিক আছে নাকি বোঝালি? স্বামীরা দীর্ঘশ্বাস ফেলল। এই পাগল মেয়ের সাথে তর্কে না যাওয়াই ভালো। শান্ত হয়ে বলল, কি হয়েছে ইনু? মন খারাপ? হু, কেন? রাগ হচ্ছে একজনের উপর। স্বামীরা জবাব দেয় না কোনো। কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর বলে, কি করেছে সে? কে? আপনার নীল ভাই। ইনা হুহু করে কেঁদে দেয়। নাক টেনে বলে, বাড়িতে এসে একটুও অপেক্ষা করেনি। সাথে সাথে ওনার হবু বউকে দেখতে চলে গিয়েছে। আমার অনেক কষ্ট হচ্ছে। থাক এইসব নিয়ে মন খারাপ করিস না। ইনা নাক মুছে বলল, তুই কি করে বুঝলি আমি নীল ভাইয়ের কথা বলছি? আমার বেস্ট ফ্রেন্ড তুই, আর কারো প্রতি তোর সফট কর্নার তৈরি হলে আমি বুঝবো না। বেশ কয়েকদিন ধরেই খেয়াল করছিলাম। আমার মনে হয় আমি ওনাকে। তাহলে চল ওই মেয়েকে মেরে ফেলি। ছি, এমন পাপ হবে না। ইনা আর স্বামীরার কথার মাঝে দরজায় জোরে টোকা পড়ল। ইনা কানে ফোন নিয়ে উঠে দাঁড়ায়। স্বামীরাকে বলে, কে যেন এসেছে, ওয়েট। ইনা ফোন কানে নিয়ে দরজা খুলে দেয়। নীল হুড়মুড় করে ভেতরে ঢুকেই প্রশ্ন করে, কি হয়েছে তোর? ইনা জবাব দেয় না। ভ্রু ভাঁজ করে বিরক্তি প্রকাশ করে। নীল তেড়ে এসে ইনা বাহু ঝাঁকিয়ে বলে, চুপ কেন? উত্তর দেই, দরজা দিয়ে এভাবে বসে ছিলি কেন? ইনা কাট কাট জবাব দেয়, আপনার ব্যক্তিগত জীবন নিয়ে আমি কোনো প্রশ্ন করি? নীল অবাক হয়ে ইনায়াকে দেখে।
শান্ত পর্বত থেকে এমন ভয়ানক আগ্নেয়গিরি জেগে উঠেছে কেন? নীল নিজেকে শান্ত করে বলে, কেউ কিছু বলেছে। ইনা জবাব না দিয়ে বেরিয়ে যায় রুম থেকে। পুনরায় ফোন কানে নিয়ে বলল, হ্যালো। সামিরার জবাব আসে সাথে সাথে। বল। দেখলি এতক্ষণ পরে খোঁজ করতে এসেছে। আমি ওনাকে নিয়ে এত ভাবছি কেন সামিরা? চিল দোস্ত, তুই মাশাল্লাহ যে সুন্দরী, এমন নীল ভাই 10টা পাবি। গায়ে মাখিস না তো কিছু। অনেক সুন্দর ছেলে খুঁজে বের করে আনবে তোর জন্য। মুখ ভার করে ইনা বলে, নীল ভাই এর থেকে সুন্দর। নতুনভাবে ডাউনলোড করতে হবে। তোর জন্য সব মানজুর মেরে দোস্ত। কল কেটে ইনা খাবার টেবিলে গিয়ে বসে পড়ে। দেওয়ান বাড়ির কেউ এখনো খেতে আসেনি। ইনা এই ফাঁকে খেয়ে চলে গেলেই বাঁচে। বর্তমানে সবাইকেই বিরক্ত লাগছে তার। হাঁপ ছেড়ে ডাক দেয় সে, বড়মা খেতে দাও, পড়তে হবে। এদিকে নীল এখনো মেরে দাঁড়িয়ে আছে ইনায়ার রুমে। মেয়েটার হঠাৎ এমন পরিবর্তন তার মাথায় ঢুকছে না। পড়ার চাপ পড়ল বেশি। আনান একেবারে তৈরি হয়ে বসেছে ইনায়াকে চিঠি লেখার জন্য। ডায়েরির 100টা পাতার প্রত্যেক পাতায় একটা করে চিঠি লিখবে সে। তারপর ডায়েরি ভরে গেলে ইনায়ার হাতে তুলে দিবে। টেবিল ল্যাম্প জ্বালিয়ে প্যাঁচানো হাতের লেখায় লিখতে শুরু করল, প্রিয় ইনু, অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা নে আগে, তারপর বাকি কথা বলছি। তোকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি, প্রমাণ চাইলে দিতে পারি। তাই ভালোবাসা দিয়েই চিঠি লেখাটা শুরু করতে চাই। বিশ্বাস কর, যদি জানতাম তুই চিঠি পছন্দ করিস তাহলে আরো 2 বছর আগে থেকেই শুরু করে দিতাম। 2 বছর কেন বলছি বলতো? কারণ তখন থেকেই আমি বুঝেছিলাম তোকে আমি কতটা ভালোবাসি। কিন্তু তুই তো কিছুই বুঝতে চাস না। ভাইয়া ভাইয়া করিস, জানিস কত রাগ হয় আমার। আমার কাছে তুই আর অনু এক না। আর ভাইয়া বলবি না ইনু। চিঠি প্রথমবার লিখছি, তুই তো জানিস বাংলাতে কত কম নাম্বার পেতাম আমি। যাই হোক, তোকে যে আমি কত ভালোবাসি তার প্রমাণ দিতে কি করতে হবে? 100টা চিঠি যথেষ্ট হবে তো? আনানের লেখার মাঝেই দরজায় টোকা পড়ল। কোনো রকমে ডায়েরি বন্ধ করে উঠে যায় আনান। দরজা খুলতেই শিমু জাহান বললেন, খেতে আয়। অনেকক্ষণ ধরে ডাকছিলাম তোকে কিন্তু তোর তো কোন নাম গন্ধই পাই না। পড়াশোনা করছিলাম একটু। অনেকদিন বই ধরা হয় না তো। তুমি যাও, আমি আসছি। শিমু জাহান কথা না বাড়িয়ে চলে যায়। তবে আনানও বেশিক্ষণ দেরি করে না। ডায়েরিটা ড্রয়ারে রেখে চলে যায় নিচে। নীল আর আনান একসাথেই নামে নিচে। সাদা রঙের ভি গলার টি শার্ট পরেছে নীল, সাথে কালো ট্রাউজার। ইনা সিঁড়ির দিকে তাকাতেই শুকনো ঢোক গিলল। কোনো রকমে চোখটা নামিয়ে প্লেটের দিকে দেয়। তবে বেশিক্ষণ থাকতে পারে না। আবার তাকায় নীলের দিকে। কপালের উপরে পড়ে থাকা চুল দিয়ে পানি পড়ছে। কণ্ঠমণির উপর বিন্দু বিন্দু পানি। ইনায়ার ফুটবল লাগছে, চোখ বুজে মনে মনে বলল, ইটস জাস্ট এফেকশন নট লাভ। তবে ভাত আর খেলো না সে। টেবিলে ছেড়ে উঠে হাত ধুতে চলে যায়। যেতে যেতে বিড়বিড় করে বলে, অ্যাফেকশনটা অ্যাডিকশন না হলেই হলো। বিয়েতা মানুষের দিকে নো তাকাতাকি ইনু। ইনা সিঁড়ি দিয়ে উঠে যেতে গেলেই নীল পেছনে থেকে ডাক দেয়। তবে ইনা এখন সেকেন্ডের জন্যেও থামে না। হন হন করে চলে যায় নিজের রুমে। ফুটবল হওয়া যাবে না। ইনু ডিজার্ভস ব্যাটার। ইনায়ার ব্যবহারের এমন পরিবর্তনে রাগা মাথা কিছুই বুঝতে পারছে না নীল। নিজের উপরই রাগ হচ্ছে তার। চট করে ফোন বের করে ইনায়ার ফেসবুক আইডিতে ঢোকে। শুরুতেই সামিরার মেসেজ, খেয়ে নে, হট হ্যান্ডসাম সুপুরুষ এনে দিব কাল পরশুর মধ্যেই, ঠিক যেমন তুই চাস। নীল মেসেজ সিন করে রেখে দেয়। ঠিক যেমন তুই চাস, লেখাটা চোখে ভাসছে নীলের। মাথায় যেন তিরতির করে রক্ত উঠে গেছে। প্লেটের ভেতরেই এক গ্লাস পানি ঢেলে হাত ধুয়ে উঠে পড়ে সে। কাউকে কোনো জবাব না দিয়ে সোজা নিজের রুমে গিয়ে সজোরে দরজা বন্ধ করে। সে শব্দ ইনা চমকে উঠলেও পড়াতে মন দেয় সে। উদ্দেশ্য নীলের হবু বউয়ের থেকে সব দিক দিয়েই এগিয়ে থাকতে হবে তাকে। এদিকে নীল 5টা গোলাপি হাতের মুঠোয় নিয়ে পিষে ফেলে। ফুলের কাঁটাগুলো মাংসপিণ্ডের ভেতরে ঢুকে বিধ্বস্ত করে হাত।
তবে সেদিকে খেয়াল নেই। হৃদয় তার অধিকতর ক্ষতবিক্ষত। নীল রক্তাক্ত হাতে ফোন বের করে পুনরায়। ইনায়ার আইডি থেকে সামিরার কনভারসেশন সম্পূর্ণ ডিলেট করে দেয়। রাগে তার হাত কাঁপছে। কাপা হাতে রিসানকে কল দেয়। শক্ত গলায় বলে, ইনুর বেস্ট ফ্রেন্ড সামিরা নামের ওই মেয়েটার উপর নজর রাখতে হবে কয়েকদিন। আচ্ছা, কিন্তু কিছু হয়েছে? এত রাতে নজরদারির কথা বললি যে? হ্যাঁ, অনেক বড় ইস্যু। তুই শুধু দেখবি ও কার কার সাথে কথা বলে। আর যত দ্রুত সম্ভব ওর আইডি হ্যাক করার ব্যবস্থা কর। আজ রাতের মধ্যেই। কেমনে মামা? এত অল্প টাইমে হ্যাক? আর কোনো ইনফরমেশনও তো নেই। অন্য মেয়েকে নিয়ে আমি আমার সময় দিতে চাই না। তাই তোকে সব দায়িত্ব দিচ্ছি। রাখলাম। কিন্তু রিসানকে আর কথা বলার সুযোগ দেয় না নীল। কল কেটে হাত ধুয়ে অ্যান্টিসেপটিক লাগায়। ব্যান্ডেজ খুলে হাতে পেঁচাতে পেঁচাতে শীষ বাজায় নীল। বিড়বিড় করে বলে, তুই ভালো তো আমি ভালো। অন্য ছেলেকে চাওয়ার খুব শখ তোর, তাই না ইনু? আমিও তো দেখি কোন ছেলে আসে তোর জীবনে। রিসান ঘরের এখন প্রান্ত থেকে অপর প্রান্ত হেঁটে চলেছে। মনের মধ্যে অস্থির অস্থির ঠেকেছে। তার ওকালতি পড়া থেকে শুরু করে প্র্যাকটিসে যাওয়া পর্যন্ততে একবারও এমন বিপদের সম্মুখীন হতে হয়নি। চুল টেনে ধরে কিছুক্ষণ বসে থাকে সে। অতঃপর কল দেয় আরানকে। শুকনো ঠোঁট ভিজিয়ে বলে, মামা, একটা হেল্প কর। আরান অকপটে জবাব দেয়, বল বল। ভাবির বান্ধবীর নাম্বারটা ম্যানেজ করে দে। কি হো? তোর ভাবির বান্ধবী তো তোর আরেক ভাবি। তারা নীলকে এক্ষুনি বলছি। ধুর শালা। কথা শোন। আমার বড় বোন নাই। শালা শালা করবি না। সময় নাই হাতে মামা, শোন একটু। খুব ঝামেলায় মধ্যে আছি। নীল অনেক রেগে আছে। হেল্প আস। কি সমস্যা বল তো? পরে বলবো। তুই সামিরার নাম্বারটা দে আগে। আমার কাছে নেই তো, সেভ করে রাখিনি। ম্যানেজ কর দোস্ত। নীল ইস্যু। ওকে হোল্ড অন। আরান শর্মির দিকে তাকায়। একবার ভাবে জানাবে কি না। পরক্ষণেই নীলের কথা ভেবে থেমে যায়। শর্মিকে আস্তে আস্তে বলে, একটু চা বানিয়ে আনতে পারবে? শর্মি বই থেকে চোখ সরিয়ে অবাক হয়ে বলে, এত রাতে? হন হ্যাঁ, পারবে। এত ঘাবড়াবার কি হলো সোনা? এনে দিচ্ছি। আরান কোনো রকমে জোর করে একটা হাসি দেয়। শর্মি উঠে যেতেই ফোন হাতে নিয়ে রিসানকে বলে, নাম্বার লেখো, 017। রিসান ডায়াল প্যাডে গিয়ে নাম্বার লিখে নেয়। আরানের কল কেটেই কল দেয় সামিরাকে। কণ্ঠস্বর একটু ভারী করে বলে, হ্যালো। সামিরা বলছো? জি, কে বলছেন? আমি রমনা থানার ওসি হারুনুর রশিদ বলছি। হ্যাঁ। রিসানের বুক কাঁপছে, কিভাবে কি বলবে। এ নাটক তো সবাই ধরে ফেলবে। এ মেয়েও বুঝে যাবে এখন সব। কিন্তু এসবের কিছুই হয় না। বরং সামিরা ভয়ার্ত কণ্ঠে বলল, স্যার স্যার। কি হয়েছে? তোমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। বিভিন্ন মানুষের কাছে তোমার আইডি থেকে অনাকাঙ্ক্ষিত মেসেজ গিয়েছে। তারা আমাদের থানায় অভিযোগ করেছে। তাই আমাদের তোমার সাহায্যটা একান্তই প্রয়োজন। সামিরার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। আইডি খুললই কলেজে উঠে। তেমন কোনো ধারণা নেই। বাড়ির কেউ জানলে কি হবে এই ভেবে হাত পা ঠান্ডা হয়ে যায়। কাপা গলায় বলল, ঠিক করে দিন প্লিজ, আমি কাউকে কোনো মেসেজই দেইনি। আমার বাবা জানলে আমাকে বাসা থেকে বের করে দিবে। স্বামীরা এক পর্যায়ে কান্না করে ফেলে। রিসান অবাক হয়ে বলে, আরে আরে, কাঁদবে না। ঠিক করে দিব। তোমার আইডি যে নাম্বার বা জিমেইল দিয়ে খোলা তা আমাদের দিবে। তারপর সেখানে একটি ওটিপি যাবে। ওই নাম্বারটা জানাবে। স্বামীরা চোখ মুছে সম্মতি জানায়। যা যা দরকার সব দিয়ে বলে, এখন কি আইডিতে যেতে পারবো? না, তোমার আইডি এর পাসওয়ার্ড পরিবর্তন করা হয়েছে। আমরা রিকভার করে তোমাকে কল দিব। ততদিন আইডিতে ঢোকার চেষ্টা করবে না। স্বামীরা সম্মতি দিতেই রিসান কল কেটে দেয়। ঢোক ঢোক করে প্রায় 1 লিটার পানি খেয়ে ফেলে রিসান। এত বড় একটা কাজ এত সহজে হয়ে গেল ভাবতেই শান্তির শ্বাস ছাড়ল। পুনরায় ফোন হাতে নিয়ে বলে, নীলকে এখন অ্যাক্সেস দিতে হবে। ইনা পড়া শেষ করে ফোন হাতে নিয়েছে। মেসেঞ্জারে ঢুকে সামিরাকে মেসেজ দিতে গিয়ে দেখে আগের কোনো মেসেজই নেই।
তখনই সামিরাকে কল দিলে কল কেটে যায় সাথে সাথে। মেসেজ আসে, কল দিস না, মেসেজে বল। ইনা টাইপ করে, আমাদের আগের কোনো মেসেজই পাচ্ছি না। ফেসবুকে আপডেট এসেছে তাই। তোর জন্য ছেলে পেয়েছি। তুই যেমন বলেছিলি। কেমন বলেছিলাম? তুই বিয়ে করবি, তুই জানিস। বল। এসব পাগলামি বাদ দে। সব ছেলেরাই দেখবি নীল ভাইয়ের মতো আগে থেকেই বউ তৈরি করে রাখে। স্বামীরার থেকে আর কোনো জবাব আসে না। ইনা বেশ কিছুক্ষণ অপেক্ষা করে ঘুমিয়ে পড়ে। নীল ফোন হাতে নিয়ে তাকিয়ে থাকে একভাবে। রিসানের থেকে স্বামীরার আইডি নিয়ে এতক্ষণ কথা বলছিল নীল। ইনা কোন ছেলেকে নিয়ে কি বলেছে বিষয়টি বুঝতে। নীল কপালে হাত দেয়। বিন্দু বিন্দু ঘাম জমে আছে। হাত দিয়ে মুছে ভাবতে থাকে। সামহাও ইনু ভেবেছে আমি অন্য কাউকে বউ হিসেবে চাচ্ছি। গতরাতের মতো আজ সকালেও ইনা সম্পূর্ণভাবে নীলকে এড়িয়ে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। ঘুম থেকে আগে উঠে একা একা টেবিলে বসে পড়ে। তবে ইনা বসার কিছুক্ষণের মধ্যে নীল এসে ইনায়ার পাশের চেয়ারে বসে। রুবিনা ইয়াসমিন টেবিলে খাবার নিয়ে আসলে নীলকেও বসে থাকতে দেখে বলল, তুইও কি এখন নাস্তা করে নিবি নীল? হ্যাঁ, দাও মেজমা। নীলের কথা শুনে ইনা রাগে ফুঁসছে। চেয়ার ঠেলে উঠে যেতে চাইলে নীল শক্ত করে হাত চেপে ধরে টেবিলের নিচ থেকে। শক্ত হাত ছাড়াবার বৃথা চেষ্টা করে হাঁসফাঁস করতে থাকেই না। রুবিনা ইয়াসমিন যেতেই নীল ইনায়ার কানের কাছে মুখ নিয়ে বলে, নীলকে কেউ কখনো ইগনোর করেনি। আর তুই আমার সামনে ভাব দেখাচ্ছিস। ইনা রাগী চোখে তাকায়। তবে কোনো জবাব দেয় না। এক হাতে ইনায়াকে ধরে আরেক হাতে খেতে খেতে পুনরায় বলে, এত কষ্ট করে আমাকে এড়িয়ে যেতে হবে না। আমার সামনে তোকে আর পড়তে হবে না। পড়াশোনাটা করিস শুধু মন দিয়ে। আমার নিজেরই তোর সাথে কথা বলার ইচ্ছে নেই। ইনায়ার বুকের মধ্যে ধুপ করে উঠল নীলের কথা শুনে। নীলের দিকে তাকিয়ে মনে মনে বলল, তাহলে আমি যা ভাবি তাই ঠিক নীল ভাই। অন্য কোনো মেয়ের জন্য এখন আমার সাথেও কথা বলবেন না। ইনায়ার চাহনিতে দুর্বলতা দেখতে পায় নীল। মনে মনে বলে, তোর এটুকু কষ্ট পাওয়া আমার পাওয়া কষ্টের তুলনায় কিছুই না। ইনায়ার চোখ থেকে চোখ সরিয়ে বলে, পরীক্ষা ভালোমতো দিস, খেয়ে পড়তে বয় গিয়ে। নীল উঠে চলে যায়। তবে ইনায়ার মুখ পর্যন্ত খাবার পৌঁছায় না। নীলের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। নীল ইনায়াকে এক ঝলক দেখে মনে মনে আওড়ালো, তোর ভালোবাসা তৈরি হয়েছে নাকি তার প্রমাণ পাবো এখন ইনু। আমার অনুপস্থিতিতে তোর হৃদয়ের দহন ঘটে কতটা তা দেখব। ইনায়ার নিজের উপর অসম্ভব রাগ হচ্ছে। আর কত ছোট হবে সে। যে মানুষটা তাকে সেকেন্ডে সেকেন্ডে বোঝায় যে সে তাকে পছন্দ করে না, তবুও তার কথা মনে গেঁথে রেখেছে। ইনা অপেক্ষা না করে ফোন বের করেই সামিরাকে টাইপ করে, দোস্ত, কোন ছেলের কথা বলছিলি যেন? সব দিক দিয়ে যেন অমন 10টা নীল ভাইয়ের থেকে এগিয়ে থাকে। হোট হ্যান্ডসাম সুপুরুষ খোঁজ তুই। মেসেজ টাইপ করে একটু দ্বিধায় পড়েই না। নীল ভাইকে ভালোবাসলে অন্য কারো কথা কিভাবে মাথায় আনবে। পরক্ষণেই নিজেই নিজেকে 2-4টে গালি দিয়ে মেসেজটা সেন্ড করে দেয়। নীলের ফোনে নোটিফিকেশন আসে, সামিরার অ্যাকাউন্ট থেকে। চট করে ফোন হাতে নিয়েই লগ ইন করে। সামনেই ইনায়ার মেসেজ। মেসেজটা পড়তেই নীলের মাথায় আগুন ধরে যাওয়ার মতো অবস্থা। কোনো রকমে নিজেকে নিয়ন্ত্রণ করে লিখল, আবার কি হলো? আমি নীল ভাইকে ভুলতে চাই। কোনো ভালোবাসা নেই আমার ওনার প্রতি। তুই ছেলে দেখ। নীলের ইচ্ছে করছে ফোনটা ভেঙে টুকরো টুকরো করে ফেলতে। ফোনটা বিছানায় ফেলে চুলে হাত রেখে বড় বড় করে নিঃশ্বাস ছাড়ল। উজ্জ্বল শ্যামলা মুখটার মধ্যে লাল আভা ছড়িয়ে পড়েছে। ঘেমে সাদা পাতলা টি শার্ট ভিজে শরীরের সাথে লেগে আছে। হাত দিয়ে মুখ মুছে দরজা দেয় নীল। এসি অন করে তাপমাত্রা আস্তে আস্তে কমাতে থাকে। ক্রমাগত ঠান্ডা বেড়ে চললেও নীল থামে না। রিমোট একটানা শক্ত করে চেপে রাখে কিছুক্ষণ। তারপর রিসানকে কল করে বলে, আইডি ফেরত দিয়ে দে। আর দরকার নেই। রিসানকে কিছু বলার সুযোগ না দিয়েই কল কেটে দেয়। এরপর সামিরার আইডি থেকে ইনায়ার মেসেজ ডিলিট করে দেয়। ইনায়ার আজ থেকে পরীক্ষা শুরু। গত 6 দিন ধরে নীলের কোনো খোঁজ নেই। ইনায়ার তাতে কিছু আসে যায় না।
বরং নীল সামনে আসলে আরো ফুটবল লাগতো তার। ঘুম থেকে উঠে বাংলা প্রথম পত্র এক নজরে দেখে নিল। নোটগুলো রিভিশন দিয়ে খেতে চলে আসেই না। আবার দেওয়ান ইনায়াকে দেখতেই বললেন, পরীক্ষার প্রস্তুতি কেমন তোমার আম্মু? আলহামদুলিল্লাহ বড় বাবা। কামরুল দেওয়ান মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে দেন। বললেন, ভালোমতো পরীক্ষা দাও মা, মন দিয়ে সব লিখবে। ইনা মাথা ঝাঁকিয়ে সম্মতি দেয়। ইনায়ার সামনে আনান বসেছে, ইনায়াকে ছোট্ট করে বলল, অল দ্য বেস্ট ইনু। কথাটা বলেই আশেপাশে বাবা কাকাদের দিকে তাকালো। তারা যদি মনের কথা বুঝে ফেলেন সে ভয়। ইনা আনানের জবাবে মুচকি হাসি দেয়। শিমু জাহান আর আয়েশা আক্তার খাবার এনে পরিবেশন করেন। তবে সেদিকে ইনায়ার খেয়াল নেই। এক ধ্যানে সিঁড়ির দিকে তাকিয়ে আছে। এতদিন নীলের সম্মুখীন যেন না হতে হয়ে তাই ইনা একা আড়ালে এসে খেয়ে যেত। তবে আজ পরীক্ষার দিন নীলকে দেখতে চেয়েছিল ইনা। কিন্তু নীলের দেখা নাই। অনেকক্ষণ নীলের জন্য অপেক্ষা করে ইনা মাথা নিচু করে শিমু জাহানকে বলল, বড় মা, বল, কিছু লাগবে? নীল ভাই কই? শিমু জাহান ইনায়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকেন। বড়মার থেকে জবাব না পেয়ে ইনা মাথা উঁচু করে সেদিকে তাকায়। শিমু জাহানের তাকানো দেখে ইনায়ার মনের মধ্যে ভয় হচ্ছে। পানির গ্লাস হাতে নিয়ে ভাবল, বড়মা কি কিছু টের পায়? পরক্ষণেই দ্রুত গ্লাস রেখে বলল, কলেজে কে নিয়ে যাবে? তাই জিজ্ঞেস করলাম। শিমু জাহান একইভাবে ইনায়াকে দেখছে। তার সাথে বাড়ির সকলেও। ইনা ভ্যাবাচ্যাকা খেয়ে বলে, কি হয়েছে? এভাবে তাকিয়ে আছো কেন? আনা কপালে হাত রেখে ইনায়াকে ডাকে। টুকুচকে বলে, তুমি কোন জগতে ছিলে ইনুপু? আনান আনায়াকে ধমক দিয়ে বলে, আহনু, ওর পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিল। আর বড় ভাইয়া নিজে থেকেই ওকে জানাতে মানা করেছিল। ইনা এবার অবাক হয়ে প্রশ্ন করে, আরে কি হয়েছে বলবে? বড় ভাইয়া এখন সিডনিতে ইনু। ইনায়ার গলায় খাবার আটকে যাওয়ার উপক্রম কথা শুনেই কোনো রকমে পানি দিয়ে গিলে বলে, কেন? বিজনেস পারপাস। ইনা মাথা নিচু করে খেতে থাকে। মনটা এখন খারাপ হয়ে গেল। এদিকে কামরুল দেওয়ান তারা দিচ্ছেন, মেয়েকে নিয়ে বের হবেন। পরীক্ষা শেষ করে ইনা, শর্মি আর সামিরা একসাথে হয়। ইনা মুখ ভার করে থাকায় শর্মি আর সামিরা দুজনেই তার কাছে এসে একসঙ্গে বলল, কি হয়েছে? ইনা জবাব দেয় না। শর্মি পুনরায় বলে, আপনার নীল ভাইকে ভুলতে পারেননি। ইনা চকিত দৃষ্টিতে শর্মির দিকে তাকায়। শর্মিকে এক নজর দেখেই তাকায় সামিরার দিকে। সামিরা এক ফালি হেসে বলে, ও আরান ভাইয়াকে কিছুই বলেনি। শর্মিও ইনায়াকে আশ্বস্ত করে বলে, আমাদের বন্ধুত্বের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি আমি গ্রহণ করি না। তাই নচিন্তার ডুফুর্তি। ইনা কাউকে কোনো জবাব দেয় না। সামিরা ইনায়ার মন খারাপ বুঝে কাঁধে হাত রেখে বলল, মন খারাপ করা ইনুর সাথে যায় না। তুই না ছেলে খুঁজতে বলেছিলি, একজনকে পেয়েছি। ইনা মন খারাপ করেই বলে, আমার কাউকেই ভালো লাগে না। একা লাগবে দোস্ত। শর্মিকে জিজ্ঞেস কর। শর্মিও সাথে সাথে তাল দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, ভালো লাগবে। নীল ভাইয়ের কি কি জিনিস তোর ভালো লাগে আগে তাই বল। বললে শেষ হবে না। স্বামীরা ইনাকে টেনে এনে কলেজের মাঠে বসায়। বলে, তুই শুরু কর, আমরা শুনছি। ইনা কিছুটা ইতস্তত বোধ করে বলে, ওনার ভয়েই কণ্ঠস্বর শুনলে আমি গভীরতা পরিমাপ করতে পারি। আতঙ্ক, ভয়, রাগ, ভালোবাসা, যত্ন সব মিশে থাকে। স্বামীরা ও শর্মী একে অপরের মুখের দিকে তাকায়। একসাথে বলে, আর কিছু ভালো লাগে না। নীল ভাইয়ের চোখ, ওই চোখে এত মায়া। আবার আমাকে ভয় পাওয়াতে ওই চোখ দুটোই যথেষ্ট। যখন রেগে যায়, তখন লাল হলেও সুন্দর লাগে। আর নীল ভাইয়ের ঘ্রাণ, এত সতেজ, প্রাণবন্ত ঘ্রাণ আসে। রাগের মতো দোস্ত। বারবার মনে হয় ওই ঘ্রাণ নেই। ওনার কাছাকাছি গেলে সে ঘ্রাণ আমায় আকর্ষণ করে। এই ধর, রঙের ঘ্রাণ, কেরোসিন তেল, বাইকের তেলের, ভেজা মাটির, কাঠগোলাপের, নতুন বইয়ের পাতার, এগুলোর যেমন আলাদা আলাদা আকর্ষণ করার ঘ্রাণ আছে, নীল ভাইয়েরও মন আলাদা একটা ঘ্রাণ আছে। ভাই তুই তো এখন আমাদের জোর করছিস প্রেমে পড়ানোর জন্য।
কেন, আমি কি করলাম? কিছু না বোন। বল তারপর। ওনার বডি ফিটনেস, ফ্যাশন সেন্স, আর আর কি? ওনার চাপ দাড়ি, নায়কদেরও এত সুন্দর হয় না। আর চুলগুলো, অমন চুল পাওয়া সবার স্বপ্ন, বুঝলি? থামো মা। শেষ তো? না, শেষ হবে না। নীল ভাইয়ের হাত যে দেখবে সে পাগল হয়ে যাবে। হাতের রগ এমন ভাবে ফুলে থাকে যেন মনে হয় আমায় ডাকছে। বলছে, একটু ছুঁয়ে দেখ হিনু, একটু ছো। স্বামীরা হঠাৎই শর্মিকে টেনে বলে, এই চল তো। ও এখন উপন্যাসের চরিত্রের বর্ণনা করছে। তুই না বিবাহিত। কান বন্ধ করে হাঁটা দেয়। শর্মি উঠে দাঁড়ালো। তারপর ইনায়ার দিকে তাকিয়ে বলল, এগুলো শুধুমাত্র আকর্ষণ, কতদিন ধরে এমন মনে হয়? 1 মাসের থেকে কয়েকদিন কম। বেশি দিন হয়নি। ভুলে যা। স্বামীরা একজনকে খুঁজে রেখেছে। আজই কথা বলবি। চোখের সামনে তোকে পাগল হতে দেখতে পারবো না। শর্মি আর স্বামীরা চলে যায়। ইনাও রওনা দেয় বাড়ির উদ্দেশ্য। মনমরা, উদাসীন লাগছে তাকে। বাড়িতে এসে ফ্রেশ না হয়েই আগে ফোন নিয়ে বসে পড়ে। ফেসবুকে গিয়ে নীলের আইডি সার্চ করে বারবার রিফ্রেশ করে দেখে। কোনো আপডেট নেই। লাস্ট কখন অনলাইনে ছিল তাও দেখা যাচ্ছে না। অনেক ভেবেচিন্তে কিছু পোস্ট করার সিদ্ধান্ত নেয় না। সযত্নে ক্যাপশন লেখে, তোমারে দেখিবার মনে চায়। দেখা দেও আমায়। তোমারে দেখিবার মনে চায়। দেখা দিয়া শান্ত করো, নইলে আমার প্রাণ যায়। সামনে দাঁড়াও একবার, দেখি নয়ন ভরিয়া। ভালোবাসি তবে কেন, যাও না শান্ত করিয়া। তোমারে দেখিয়া একবার, জল ঢেলে দেই বেদনায়। পোস্ট করে ফোন পাশে রেখে বিছানায় উপুর হয়ে শুয়ে পড়েই না। চাদরের উপর আঙ্গুল ঘোরাতে ঘোরাতে ভাবে, নীল ভাই দেখলে অবশ্যই রিয়্যাক্ট দিবে। ভাবতে ভাবতেই ফোনে নোটিফিকেশন আসেই নায়ার। ফোন হাতে নিয়ে ফেসবুকে ঢুকতেই দেখে আনানের রিয়্যাক্ট। দেখেই মনটা খারাপ হয়ে যায় না। বিড়বিড় করে বলল, নীল ভাই আমায় ভুলবেন কিভাবে? ওনার মনে তো আমি কোনোদিন ছিলামই না। মনে থাকলে না হয় ভুলতে পারত। ইনায়ার ভাবনার মাঝে ছেদ পড়ে আরেকটি নোটিফিকেশন পেয়ে ফোনের স্ক্রিনে ভেসে ওঠে, সামিন আয়াজ নামের একটা ছেলের ফ্রেন্ড রিকোয়েস্ট। কালো শার্টে ফর্মাল লুকে প্রোফাইলে ছবি দেওয়া। আর মিউচুয়াল ফ্রেন্ডে রয়েছে সামিরা। সামিরার সাথে অ্যাড আছে বিধায় ইনা আইডির ভেতরে ঢুকে। ছবিতে ক্লিক করতেই ইনায়ার কাছে একটানা নোটিফিকেশন আসতে থাকে। এক পর্যায়ে ফোন হ্যাং করলে ইনা বিরক্ত হয়ে ফোনটা রেখে দেয়, নেট অফ করে। কিছুক্ষণ পর আবার নেট অন করে আইডিতে ঢুকতেই দেখে ইনায়ার শেয়ার করা প্রায় অর্ধশতাধিক পোস্টে রিয়্যাক্ট। ইনা চোখ বড় করে সেদিকে তাকায়। বিড়বিড় করে বলে, অপরিচিত একটা ছেলে এভাবে এসে আমার আজাইরা পোস্টে রিয়্যাক্ট কেন দিচ্ছে? ইনায়ার লাস্ট পোস্টে একটা কমেন্টও করে ছেলেটা। তোমারে দেখিবার মনে চায় নিয়ে করা পোস্টে কমেন্ট করে, বহু রূপ মহিমা তোমার, তুমি রূপের মূরতি। দেখতে শোভা মনো লোভা, তাই তো করি আরতি। ইনায়ার অবাক হওয়ার সীমানা ছাড়িয়ে যায় এবার। সাথে সাথে কল দেয় সামিরাকে। তাড়াহুড়ো করে বলল, হ্যাঁ হ্যালো। হু হু বল। সামিন আয়াজকে। ও হাইটা আমার ভাইয়া। সুন্দর না? আরে রাখো তো তোর সুন্দর। আমার পোস্টে কমেন্ট করছে এসে। দোস্ত এই তো পারফেক্ট সময়। তোর নীল ভাইকে ভুলে যা। ইনা কোনো জবাব দেয় না। সামিরা আবার বলে, নীল ভাই তো তোকে পাত্তা দেয় না। এখন দেখ তুই কি করবি। বলেই কল কেটে দেয়। ইনা ঘর জুড়ে হাঁটাহাঁটি করে কিছুক্ষণ। নানা পরিকল্পনা করে অবশেষে সিদ্ধান্ত নেয় এই ছেলেকে ফ্রেন্ড লিস্টে যুক্ত করবে। উদ্দেশ্য নীল ভাইকে ঝালানো। অমনি চট করে অ্যাকসেপ্ট লেখাতে ক্লিক করে দেয়। অ্যাড হতেই ইনায়ার ইনবক্সে অনেকগুলো মেসেজ চলে আসে। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার আগে থেকেই সামিন মেসেজ পাঠিয়ে রেখেছিল। মেসেজগুলো ছিল, ম্যাম, এই যে ম্যাম, শুনছেন? আপনার একটা মেসেজের আশার আমি শামিন চাতক পাখির মতো অপেক্ষা করছি ম্যাডাম। একটু কথা বলে আমার জীবনটা সার্থক করে দিন ম্যাম। একটানা এতগুলো মেসেজ আসাই না বেশ ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। মনে মনে ভাবল, সুন্দর ছেলেরাও ছ্যাচরা হয়। কিন্তু নীল ভাই এমন করে না কেন? নীলের কথা আবার মনে আসতেই নিজেকে শান্ত করলই না।
নিজের পোস্টে গিয়ে সামিন আয়াজের করা কমেন্টটা কয়েকবার দেখল। তারপর কিছু একটা ভেবে উপুর হয়ে শুয়ে ঠোঁট কামড়ে হেসে সেই কমেন্টের রিপ্লাই লিখল। সৌগ্রুপ তো আপনার কাছে, আমার কাছে সামান্য এসেছে। কমেন্টটা করে ইনা নীলের আইডিতে গিয়ে নীলের একটা ছবি বের করে। সে ছবিতে বারবার জুম করে করে দেখে আর সেদিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, আপনার হবু বউকে নিয়ে অনেক দেমাগ তাই না? আমারও কেউ একজন থাকবে এবার থেকে। নীলের মেজবাবা হুমায়ুন দেওয়ান ঢাকায় অফিসে বসে কোম্পানির কাজ সামলাচ্ছেন। তার বয়স বাড়ায় এবার নীলকে দেশের বাইরে পাঠান। তাতে নীলও দ্বিমত পোষণ করেনি। সবার সাথে ডিল ফাইনাল করে, মিটিং অ্যারেঞ্জ করে, অ্যাটেন্ড করে দেশে আসতে আরও 10-15 দিন লেগে যাবে। বাংলাদেশ সময়ে এখন দুপুর 3টা, আর অস্ট্রেলিয়ার সময় অনুযায়ী এখন 7টা বাজে। নীল আজকের মিটিং শেষ করে কল দেয় শিমু জাহানকে। ভর দুপুরে তিনি ইনা আর আনায়াকে নিয়ে গল্প করছিলেন। নীলের কল আসতেই তার দৃষ্টি চকচক করে। দ্রুত ফোন ধরেই বলে, বাবা কেমন আছো? সব ঠিক আছে। নীলের ঠান্ডা জবাব, হ্যাঁ মা, একদম ঠিকঠাক। কি করছিলে? তোর বোনদের নিয়ে বসেছিলাম। বোন মানে অনু? অনু ইনু দুটোই। নীল কিছুটা বিরক্তি প্রকাশ করে। ইনা বিষয়টা বুঝতে পেরে শিমু জাহানকে বলল, তোমরা কথা বলো বড় মা, আমি আসছি। শিমু জাহান ইনায়ার হাত টেনে বলেন, চুপ করে বস। তারপর ফোনটা নিয়ে আনায়ার কাছে দেন। বলেন, তুই কথা বলে ইনুকে দিবি। আনা মাথা নেড়ে সম্মতি জানায়। এরপর নীলকে বলে, বড় ভাইয়া, তোমায় মিস করছি। আমিও করছি ছোট্ট বোন আমার। দুষ্টুমি কেমন হয় এখন? আনা মাথা চুলকে নীলের দিকে তাকায়। নীল পুনরায় বলে, সাবধানে থাকবি। পচা ফুলের মধ্যে ভালো ফুল থাকলেও কিন্তু তার নষ্ট হয়ে যায়। আনা বোকার মতো নীলের দিকে তাকিয়ে থাকে। আর ইনা তাকায় তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে। আনা কিছুক্ষণ থেমে প্রশ্ন করে, কি? কিছু না। নীল আনায়ার সাথে কথা বলছে। ভিডিও কলের মাধ্যমে আশেপাশের সবকিছু দেখায়। অনুও আগ্রহ নিয়ে দেখছে। কিছুক্ষণ পরে আনা নীলকে ডেকে বলেন, ইনুপুর সাথে কথা বলো বড় ভাইয়া। সাথে সাথে নীল ক্যামেরা নিজের দিকে ঘুরিয়ে বলে, অনু আবার পরে কথা বলবো, তোর বড় মাকে বলিস। এখন একটু কাজ করতে হবে। বাই। নীল ফোন কেটে দেয় শিমু জাহান কিছু বলার আগেই। এদিকে ইনায়ার মুখটা লজ্জায় লাল হয়ে গিয়েছে। চোখে পানি ছলছল করছে। কোনো রকমে চোখ নামিয়ে তাড়াতাড়ি করে নিজের রুমে চলে যায়। আনান ডায়েরি খুলে বসেছে ইনায়াকে চিঠি লেখার জন্য। খুব সুন্দর করে দ্বিতীয় পাতায় লিখল, তুই যে গানটা পোস্ট করেছিলি নাইনু, ওই গানটা আমি তোকে গেয়ে শোনাবো। কবে শুনবি বলতো? তোকে তো আবার সব সময়ই দেখতে মন চায় আমার। সব সময় দেখা দিবি আমায়। কমেন্ট করব। কিন্তু সবাই বুঝে যাবে। সেই বুঝুক। তাতে আমার কিছু যায় আসে না। ভালোবাসলে ভয় নাই। তারা কমেন্ট করে আসি। আনান ডায়েরি বন্ধ করে ইনায়ার আইডিতে যায়। কমেন্ট বক্সে যেতেই দেখে চকচকা প্রোফাইল পিকচার বিশিষ্ট এক ছেলের আইডি থেকে কমেন্ট এসেছে। সেখানে ইনা খুব সুন্দর করে রিপ্লাইও করেছে। আনানের হার্টবিট যেন কয়েক সেকেন্ডের জন্য থেমে যায়। সাথে সাথে ওই ছেলের আইডিতে যায়। রাগে গা ছমছম করছে। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে মেসেজ দেয়, কে আপনি ভাই? শিমু জাহানের ঘর থেকে ইনা তার ঘরে এসে দ্রুত দরজা আটকিয়ে লক করে দেয়। বেকনিতে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। নীল বারে বারে তাকে অপমান করে। কান্না করতে করতে বলল, আর কত নীল ভাই? কয়েকদিন ধরেই এমন করছেন, ছোটবেলায় যেমন করতেন। যেমন বৃষ্টি হচ্ছে আকাশ থেকে ঠিক তেমনই যেন ইনায়ার চোখ থেকে পানি পড়ছে। বৃষ্টির বেগ বেড়েই চলছে, সাথে ইনায়ার কান্না করার গতিও। বেশ কিছুক্ষণ পরে ইনায়া চোখ মুছে, গাল মুছে বিছানায় বসে। ফোন হাতে নিয়ে সামিন আয়াজ নামক আইডি থেকে আসা মেসেজে রিপ্লাই করে, কিছু বলবেন? ইনায়ার পাঠানো মেসেজের সাথে সাথে জবাব আসে, ছিল তো কত কথাই বলার। কোনটা আগে শুনতে চান ম্যাম? কত বছরের চেনা মনে করে মেসেজ দিল। মেসেজ পড়ে ইনায়ার মনে হতে লাগে, লোকটার কথাবার্তা এমন কেন? এত মাখো মাখো কেন?
সব মেয়ের সাথেই এভাবে কথা বলে, সেই সাথে টাইপও করে ফেলে। আপনি কি সব মেয়ের সাথেই এভাবে কথা বলেন? আমি মেয়েদের সাথে কথা বলি না ম্যাডাম। আপনি ফার্স্ট, আপনি লাস্ট। তো পরীক্ষা কেমন হলো আপনার? ভালো। আপনি জানলেন কি করে? স্বামীরা বলেছিল। আচ্ছা। আপনি কি জানেন কান্না করলে রূপবতী মেয়েকে বেশি মায়াবতী লাগে? ইনা আশেপাশে তাকায় হঠাৎ করে। দ্রুত পায়ে বেকুনিতে গিয়ে রাস্তার দিকে তাকায়। পুরো রাস্তা জনমানবশূন্য। বৃষ্টির জন্য কেউ বের হচ্ছে না। ইনায়ার ফোনে আবার মেসেজ আসে। যদি সত্যিই বলি আমি আপনার বেলকনির নিচে দাঁড়িয়ে, বিশ্বাস করবেন? ইনা জবাব দেয় না। ফোন বন্ধ করে রাখে। মাথায় অনেক চিন্তা আসে তার। সিলিং বরাবর তাকিয়ে ভাবে, এই লোকটা তো ভারী অদ্ভুত। কি সুন্দর কথা বলে, মনে কৌতূহল তৈরি করলো কিভাবে। আশেপাশে তাকিয়ে গায়ে ভালো মতো ওড়না জড়িয়ে নেয়। চুল কানের পাশে গুজে রুমের সব দেয়াল, জিনিস চেক করতে থাকে, যদি কোথাও হিডেন ক্যামেরা থাকে। কিছুক্ষণ রেস্ট করে একা একাই কথা বলতে থাকে জোরে জোরে। আপনি কি আমায় দেখছেন এখনো? একটু হাত নাড়িয়ে হাই দিল এলোমেলো ভাবে। তারপর বলল, আমার কথা শুনলে এক্ষুনি কল দিবেন আমায়। রাতে খেয়ে এসে ইনা ফোনের দিকে তাকাতে দেখে স্ক্রিনে সামিনায়াজের পাঠানো মেসেজ। ম্যাম, খেয়েছেন? ইনা খেয়ে আসা মাত্রই এমন মেসেজ দেখে বেশ চমকে যায়। রিপ্লাই দেয়, না। সাথে সাথে মেসেজ আসে, কেন? অনেক রাত হয়েছে তো। নাকি খেয়ে মিথ্যা বললেন ম্যাম? ইনা কোনো জবাব দেয় না। স্বামীনের সাথে কথা বললেই ইনায়ার কেমন অদ্ভুত মনমরা লাগে। মনে হয় সে কিছু একটা অন্যায় করছে। অনুতপ্ত বোধ করে, আবার নীলের জন্য কষ্ট হয় ইনায়ার। মনে মনে ভাবল, নীল ভাই নিজে ভুল করেছিল আর আমি রাগ করেছিলাম। উনি কি চাইলে পারতো না রাগ ভাঙাতে? না হয় একটু ইগনোর করেছিলাম, এই জন্য দেশ ছেড়ে চলে যাবেন। একটা বার খোঁজও করবেন না। এসব ভাবতে ভাবতে আবার নীলের আইডিতে ঢোকে। নীল নতুন একটি পোস্ট করেছে। গ্রে কালারের টি শার্ট আর অফ হোয়াইট কালারের প্যান্ট পরে, সিডনি অপেরা হাউসের সামনে কফির কাপ হাতে নিয়ে একটি সুন্দর ছবি পোস্ট করে। ইনা ছবিটা দেখে সাথে সাথে কেয়ার রিয়্যাক্ট দেয়। কমেন্ট করতে গিয়েও কিছু একটা ভেবে হাত থেমে যায়। এরপর গ্যালারিতে গিয়ে মুখ ঢাকা একটা পিক নিয়ে নিজের আইডিতে পোস্ট করে। নীলের দেওয়া ক্যাপশনটা কপি করে নিজেও ক্যাপশন দিল, লস্ট ইন ওয়ান্ডারল্যান্ড। ইনায়ার দেওয়া ক্যাপশনের সাথে তার ছবির কোনোই মিল নেই। বিষয়টি বুঝে নিজেকে গাধি বলে একবার সম্বোধন করল সে। এদিকে সামিন মেসেজ দিয়েই চলেছে। ছবিতে কমেন্টও করে গিয়ে, আপনার রূপের আগুনে গরম তো বেড়েই চলেছে ম্যাম। ইনায়ার সামনে কমেন্টটা আসতে ভীষণ লজ্জা লাগে তার। সামিনের ইনবক্সে গিয়ে মেসেজ করে, আপনি কি সারাদিন ফোন নিয়েই পড়ে থাকেন? না, যখন আপনি আসেন আমিও তখন আসি। আপনি কিভাবে জানেন যে আমি কখন আসি? ও মেয়েটা সিক্রেট। দেখা করলে বলতে পারি। দেখেন ভাই, আমি বিবাহিত। আপত্তি নেই তো তাতে আমার। ইনা বেশ অবাক হয়। বলে, ভারী অদ্ভুত লোক তো। বিবাহিত শুনেও সমস্যা নেই বলে কেন? পরকীয়া করতে চায় নাকি ব্যাটা খারাপ? ইনায়ার নীরবতার মাঝে ওপাশ থেকে আবার মেসেজ আসে। ছবিটা ডিলেট করলেন কেন ম্যাম? ইনা ভ্রু কুঁচকে সেদিকে তাকায়। ছবি ডিলেট করলাম মানে কি? এই লোক কিছু খেয়ে টেয়ে মেসেজ করে নাকি? বলতে বলতে স্বামীরাকে কল দেয় না। গম্ভীর কণ্ঠে বলল, এই, তোর ওই ভাই পাগল নাকি? ইনায়ার হঠাৎ এমন প্রশ্নে স্বামীরা বেশ আতঙ্কিত হয়ে যায়। বলে, এসব বলিস না দোস্ত। আমার ভাই খাঁটি সোনা। তোর কি সমস্যা হয়েছে তাই বল, শুধু ভাইকে নিয়ে কোনো কথা শুনবো না। আমার অকাল মৃত্যু ঘটে যেতে পারে না হয়। বাদ দে। ভাই ভাই করে এত গুণগান করতে হবে না। জীবনেও নাম শুনলাম না। হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলো এখন। বিদেশে ছিল। 10 বছর পরে দেশে ফিরেছে তো। তাই এখন থেকে শুনবি। তোদের বিয়ের পাকা কথা করে ফেলবো। নো চিন্তা। দোস্ত জাস্ট ইমাজিন। কি? তোর ভাইয়ের বউ আমি আর আমার ভাইয়ের বউ তুই। সে নিয়ে চিন্তা নেই, আমার ভাইয়ের বউ তোকেই বানাবো। কিন্তু আমার বিয়ে নিয়ে কথা বলিস না। রাখছি।
তাহলে কল দিলি কেন? আমার ছবিতে একটা কমেন্ট করে দে। আমি যে করতে বলেছি এটা আবার কমেন্টে লিখিস না। স্বামীরা ফিক করে হেসে দেয়। বলে, কমেন্ট করব যে, তুই এত করে কমেন্ট করতে বললি বলে করতে বাধ্য হলাম। একটু অপেক্ষা কর, এখনই করছি। ইনা তাড়াহুড়ো করে বলল, খবরদার না, সবাই হাসবে। ইনায়ার কথা থামিয়ে সামিরা বলে, কোন পিক? তোর তো কোনো পোস্টই নেই। ইনা যেন আকাশ থেকে পড়ে। কোনো পোস্টই নাই এর মানে কি? দ্রুত সামিরার কল কেটে নিজে গিয়ে চেক করে। আনমনে মুখ দিয়ে বেরিয়ে এলো, আশ্চর্য, একটা পোস্টও নেই। সামিরার আইডি হ্যাক হয়েছিল সেদিন যে, তেমন কিছু হলো না তো আবার? বিষয়টা ভাবতেই ঘাবড়ে যায় না। ইনায়ার প্রত্যেক পরীক্ষা চলাকালীন সামিন মেসেজ দিয়েছে। সকালে একটা করে মেসেজ রোজ, গুড মর্নিং মিস। দুপুরে একটা করে মেসেজ রোজ, পরীক্ষা কেমন হলো ম্যাডাম। আর রাতে একটা করে মেসেজ, খেয়েছেন ম্যাম? আচ্ছা গুড নাইট। আজ ইনায়ার টেস্ট পরীক্ষা শেষ হলো। এতদিনের মতো আজও শামিন মেসেজ পাঠিয়েছে, পরীক্ষা কেমন হলো। এতদিন মেসেজগুলো পড়ে রেখে দিলেও ইনা অনেকদিন পরে আজ রিপ্লাই দিল, আলহামদুলিল্লাহ। এতদিন পর ম্যামের কথা বলতে ইচ্ছে হলো। আপনি কেন আমার সাথে কথা বলেন তার কারণ আমি জানি না। তবে আপনার প্রতি আমার কোনো আগ্রহ নেই। নিজের সময় নষ্ট করবেন না। আগ্রহ তৈরি করে নিব। সব আগ্রহ আরেকজনে নিয়ে নিয়েছে। বৃথা চেষ্টা করবেন না। ওকে রিল্যাক্স। তাহলে আমিও আর ইন্টারেস্ট দেখাবো না। এখন থেকে আমি আপনার শুধু বন্ধু। ইনা মেসেজের জবাব দেয় না। শামিনের থেকে আবার মেসেজ আসে, শুধু একটু আকটু কথা বললেই হয়। আচ্ছা, এখন কি করছেন ম্যাম? রেডি হচ্ছি। কেন? কোথাও যাবেন? বরিশাল, আমার নানু বাড়ি। সামিনের আইডি থেকে আর মেসেজ আসে না। ইনা কিছুক্ষণ পরে নেট অফ করে দেয়। পরীক্ষা দিয়ে আসার পর থেকেই বায়না শুরু করেছে বরিশাল যাবে। তাই কামরুল দেওয়ান বাধ্য হয়ে ইনায়াকে দিয়ে আসতে যাচ্ছে। সাথে আনাও যাবে। হঠাৎ এর উপর সিদ্ধান্ত নেওয়ায় বেশ তাড়াতাড়ি কাজ করতে হচ্ছে সবার। ইনা বাড়িতে থাকতে কষ্ট হচ্ছিল, নীল ভাই নেই তার। তার উপর আবার রাগ করে কোথাও বলছে না। এসব কিছুর থেকে দূরে থাকতে নানুবাড়ি যাওয়ার বিকল্প নেয়। ব্যাগ গুছিয়ে তৈরি হয়ে তারা তিনজন বেরিয়ে পড়ে। আনান দুই একবার ইনায়াকে মানা করেছিল, তবে খুব বেশি সুবিধা করতে পারেনি। আনানের কথা শোনার পাত্রী ইনা না। তাছাড়াও গতকাল থেকে আনানের মন মেজাজ ভালো নেই। সামিন আয়াজ নামক আইডিটা পাচ্ছে না, আনায়া ভিনায়াবল লেখা আসছে। ইনায়ার পোস্টগুলোও নেই যে সেখানে গিয়ে কমেন্ট থেকে আইডিটা পাবে। ইনায়ারা বেরিয়ে যেতেই আনান চিঠি লিখতে শুরু করে। ইনু, আমার কথা কবে শুনবি তুই? বউদের উচিত সবসময় তার স্বামীকে মান্য করা। আর তুই কি না? কি দরকার ছিল বরিশাল যাওয়া? আমার একা ভালো লাগে না। এখন তোর পোস্ট করা ওই গানটাই শুনবো। তোকে দেখার ইচ্ছেটা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। আমাকেও নিয়ে যেতে পারতি। এমনিও ভার্সিটি যেতে ভালো লাগে না। বউয়ের দায়িত্ব নিতে না হলে পড়াশোনা কবেই ছেড়ে দিতাম। শুধু তোর জনজন্যেই সব আয়োজন। সাবধানে থাকবি। বরিশাল যাওয়ার লঞ্চের ভিআইপি কেবিন নেন কামরুল দেওয়ান। ইনায়ার মোশন সিকনেস থাকায় গাড়িতে সাধারণত জার্নি করেন না খুব দরকার ছাড়া। এই সময়ে প্লেনো শিডিউল অনুযায়ী নেই। কেবিনে বসে নেট অন করতেই দেখে সামিন মেসেজ দিয়েছে, এইচএসসি পরীক্ষা তোমার, এর মধ্যে যাচ্ছ। যাই হোক না যাওয়াটা ভালো ছিল। ইনা ঝটপট করে লেখে, আপনার কথা ঠিক কিন্তু আমার কারো কথা শুনতে ভালো লাগে না। যা ইচ্ছে হবে তাই করতেই ভালোবাসি। শামিনের থেকে আর কোনো জবাব পায় নাই না। বরিশাল জেলার সদরে আলেকান্দা গ্রামে ইনায়ার নানুবাড়ি। ইনা, আনা আর কামরুল দেওয়ান উপস্থিত হন মিষ্টি, ফল আর সাথে নদীর ফ্রেশ কয়েক পদের মাছ। ইনায়ার নানু আমেনা আক্তার এতদিন পর নাতনিকে দেখে জড়িয়ে ধরেন। সেই সাথে মামাতো বোন সানজিদাও। দুপুরে সকলে একসাথে খাওয়া দাওয়া করে কামরুল দেওয়ান বিদায় নেন। আগামীকাল তার ভার্সিটিতে যেতে হবে। কামরুল দেওয়ান যেতেই না, আনা আর সানজিদা বেরিয়ে পড়ে ঘুরতে। গ্রামে এসে না ঘুরলে আর মজা নেই।
গাছ থেকে নানা কলা কৌশলে আম পাড়ার সময় সানজিদা ইনায়াকে জিজ্ঞেস করে, নীল ভাইয়া কোথায়? ইনা একটা আম খেতে খেতে বলে, তাকে দিয়ে কি দরকার? এমনি, তার সাথে আমার কথা হয় না, কোনো খোঁজ জানি না আমি। এরই মাঝে আনা এসে ইনায়াকে টেনে নিয়ে যায়। বড়শির ছিপ ফেলে এখন মাছ ধরবে সে। পুকুর পাড়ের এক বৃদ্ধ দাদুর থেকে ইনা বড়শি চাইলে তিনি ইনায়াকে বলেন, তুমি আয়েশার মাইয়া না? ইনা অবাক হয়ে জবাব দিল, জি। অনেক দিন পর তোমারে দেখলাম। ও মূর্খদা, এ মাইয়া কত বড় হইয়া গেছে। ওরে দেখছি হেই ছোট হালে। ঘরে পর আর দেহি নাই। ইনায়ার শুনে সৌজন্যতার হাসি দেয়। এরপর আবদার করে বলল, আমার ছোট বোন মাছ ধরতে চায়, ওকে দেওয়া যাবে এই বড়শিটা? বৃদ্ধ লোকটি সাথে সাথে হাত বাড়িয়ে দেয় আনায়ার কাছে। অনু একটা ছোট কই মাছ পেয়ে অনেক খুশি হয়। ইনায়াকে দিয়ে ছবি তুলিয়ে রাখে। সেখান থেকে চলে আসতে গেলে সে বৃদ্ধ লোকটি পুনরায় ইনায়াকে বললেন, ছেমরি বড় হইয়া গেছে, এক হালে ওর মার নাহান হইছে। ইনা হালকা পাতলা কথাটা বুঝে আবার হাসি দিলে তিনি বললেন, মুখ বাড়ি লও বেড়াইতে। ইনা আর আনা বিদায় জানিয়ে চলে আসে। বাড়িতে এসে ইনা আনানের কাছে তাদের ছবিগুলো পাঠায়। সাথে ভয়েস মেসেজ দেয়, ভাইয়া তুমি আসলে মজা হতো। কিছুক্ষণ পরে আনানের থেকে মেসেজ আসে, অপেক্ষা কর, তোর জন্য সারপ্রাইজ আছে। ইনা সারপ্রাইজের জন্য অত্যন্ত আগ্রহী হয়ে ওঠে। আনানকে অনুরোধ করে বলে, প্লিজ ভাইয়া, বলো এক্ষুনি। আনান একটা ভাব নিয়ে ইমোজি পাঠায়, সাথে একটা ভয়েস মেসেজ, সময় হলে পেয়ে যাবি। ইনায়ার এখন মেজাজ খারাপ লাগছে। আনানকে জ্বালানোর জন্য আনা পিকগুলো পাঠাতে বলেছিল। এখন উল্টো আনানি ওকে অর্ধেক কথা বলে রেখে দিল। আনানকে আর কোনো মেসেজ দেয় নাই না। তবে শামিনের আইডিটা একবার চেক করে, এখনো অফলাইন দেখাচ্ছে। ইনা নেট অফ করে ফোন রেখে দেয়। ছোট মামার মেয়ে সানজিদা আর ইনা প্রায় সমবয়সী। বড় মামার বড় মেয়ে শিলা, ছোট মেয়ে সম্পূর্ণা, আর ছোট মামার বড় ছেলের নাম রিফাত। বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক করছে। বয়সের দিক দিয়ে আনান আর রিফাত প্রায় কাছাকাছি। ঘরের মধ্যে মুখ ভার করে বসে থাকা ইনায়াকে সানজিদা আর সম্পূর্ণা টেনে নিয়ে যায় উঠোনে। সেই সাথে আনায়াকেও নিয়ে যায়। ইনা হকচকিয়ে প্রশ্ন করে, কি হয়েছে? টেনে নিয়ে এলি কেন? সানজিদা ভ্রু ভাঁজ করে জবাব দেয়, এভাবে ঘরের ভেতর বসে থাকার জন্য এখানে এসেছিস? ইনা মুখ ভেঙচি কাটল। সম্পূর্ণা আনায়ার কাছে গিয়ে বলে, আপু, চল কানামাছি খেলবো। আনা সাথে সাথে রাজি হয়ে যায়। বলে, ঠিক আছে, আমার চোখ বেঁধে দাও। ইনা একবার আটকে বলে, পারবি তুই অনু? পড়ে গিয়ে ব্যথা পেলে? আমি এত ছোট না ইনুপু। ছোট বড় বলে কিছু নেই, অভ্যাস আর অভ্যস্ত থাকা বিষয়। উফ, চোখ বেঁধে দাও। সানজিদা একটা কাপড় এনে আনায়ার চোখ বেঁধে দেয়। তারপর গোল করে ঘুরিয়ে ছেড়ে দিয়ে সকলে একসাথে বলে, এই যে, এখানে। অনু, এই যে আমি। অনু আপু, ধরো আমায়। আনা আশেপাশে হাতরে হাতরে খুঁজতে থাকে ওদের তিনজনকে। বেশ কিছুক্ষণ দৌড়াদৌড়ি করে অবশেষে একজনকে ধরেই বেশ খুশি হয়ে চেঁচিয়ে উঠল আনা। বলল, ধরেছি ধরেছি। সম্পূর্ণা অনেক জোরে জোরে হাসতে থাকলে সানজিদা তাকে থামিয়ে বলে, চোখ খোল অনু। অনু এক টানে প্যাঁচানো কাপড় খুলতেই দেখে রিফাত বিরক্তি প্রকাশ করে দাঁড়িয়ে রয়েছে। আনা দ্রুত গতিতে কয়েক হাত পেছনে চলে আসে। ইনায়ার পেছনে দাঁড়িয়ে আস্তে আস্তে বলতে থাকে, আমায় আগে বললে না কেন ইনুপু? তোমার এই ভাইটাকে আমার অনেক ভয় লাগে। আমারও লাগে অনু, তাই তো মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। আনা আর কিছু বলে না। ছোট থেকেই এই গম্ভীর রিফাতকে দেখে ওরা দুই বোনই ভয় পায়। এখন আবার ভার্সিটিতে গিয়ে রাজনীতিও করে। রিফাত বেশ বিরক্ত হয়ে স্থান ত্যাগ করে। সন্ধ্যাবেলা ইনা, আনা, সানজিদা, সম্পূর্ণা গোল হয়ে বসে আমেনা আক্তারকে ঘিরে। তাদের সকলের আবদার ভূতের গল্প শুনবে। সকল নাতনিদের সাথে বহুদিন পরে এক হলেন আমেনা আক্তার, বড় নাতনি শিলা একমাত্র শ্বশুর বাড়িতে। তিনি আনন্দিত কণ্ঠে বলল, কোন কাহিনী শুনবে? ইনা জবাব দেয়, সত্য ঘটনা বল কিছু।
ভূতের অবশ্যই। আমিনা আক্তার শুরু করেন বলা। আমাদের বাড়ির দক্ষিণ দিকে যে জঙ্গলটা আছে সেখানে আগে শুধু বাঁশের ঝাড় ছিল। একদিন ভোর বেলা তোমার নানা ফজরের আজানের সময় নিজেকে সেখানে দেখতে পায়। তার সামনে পচে যাওয়া শরীরের একজনকে দেখে অজ্ঞান হয়ে পড়েছিলেন সেখানে। এদিকে আমি ফজরের নামাজ পড়তে উঠেছি। পাশে দেখি তোমার নানা নেই। ভাবলাম অজু করতে গিয়েছেন। তখন আবার শীতের সকাল ছিল। আমি অজুখানার দিকে চাদর পেঁচিয়ে গেলাম। তবে সেখানে তোমার নানা ভাইকে দেখিনি। একটু সামনে এগুতে আমার কাঁধে কেউ একজন আচমকা হাত রাখে। আমিনা আক্তারের কথাটা বলা মাত্রই ইনা অনেক জোরে চেঁচিয়ে উঠল। দমকা হাওয়ায় দরজা বাড়ি খাচ্ছে বারে বারে। টিনের চালে আম পড়ার শব্দ। সেই সাথেই ঝুম বৃষ্টি আর ঘুটঘুটে অন্ধকার। ইনা কাপা কাপা গলায় বলল, নানু, আমার কাঁধেও যেন কার হাত। কথাটা বলেই ইনায়ার হাত পা অবশ হয়ে যাওয়ার মতো অবস্থা। আনা দ্রুত হাত সরিয়ে নিয়ে বলে, আপু আমি ভয় লাগছিল, অন্ধকার তো। তাই তোমার কাছাকাছি ধরে বসতে চেয়েছিলাম। ইনা রেগে আনায়ার কণ্ঠস্বর অনুসরণ করে সেদিকে তাকায়। তবে সে দৃষ্টি আনা দেখতে পারে না। আমিনা আক্তার সবাইকে শান্ত করে বলে, বাকিটা শুনতে হবে না। ইনা তার নানুকে আটকে বলল, না না, এটা শেষ করো, কাল না হয় আরেকটা শুনবো। আমিনা আক্তার আবার জোড়া দিয়ে বসলেন। বললেন, আমার কাঁধে কারো হাত পড়তেই চমকে পেছনে তাকাই। প্রথমে ভেবেছিলাম তোমার নানা ভাই। কিন্তু সে অন্য কেউ ছিল। সাদা চাদরে মুখ ঢাকা। আমি বেশ চমকে পেছনে সরে যাই। বিশাল লম্বা শরীর তার। বড় বড় দাড়ি। সে মুখ থেকে আমাকে ওই জঙ্গলের দিকে ইশারা করে। তারপর আমি ভয় পেয়ে তোমার বড় মামাকে ডেকে নিয়ে সেদিকে যাই। তবে তাকে আর দেখি না। হঠাৎই উধাও। এরপর জঙ্গলের দিকে আগাতেই দেখি তোমার নানা অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। তাকে ঘরের ভেতরে নিয়ে আসার পর জ্ঞান ফিরলে তোমার নানাভাই বলেন তার কিছুই মনে নেই। যখন তার হুঁশ ফিরেছিল তখন ফজরের আজান হচ্ছে। আর ভয়ানক কিছু দেখে জ্ঞান হারিয়েছিল। তারপর তোমার নানা নিয়মিত নামাজ পড়তেন। তাই বড় কিছুই হয়নি। আর এই কাহিনী তো এখানেই শেষ। ইনা আর আনা ভয় কাঁপছে। তবে সানজিদা আর সম্পূর্ণার মধ্যে কোনো পরিবর্তন নেই। ছোট থেকে বেশ অনেকবার এই গল্প শোনা হয়েছে তাদের। তাই ইনায়াকে ডেকে বলে, চল আম কুড়িয়ে আনি। এই ঝড় বৃষ্টির মধ্যে। এটাই তো মজা। নেটের অবস্থা খুবই দুর্বল। ইনায়ার ফোনে একটি নোটিফিকেশন আসতে দেখে সামিন আয়াজ নামক আইডি থেকে মেসেজ এসেছে। প্রায় ঘন্টা চারেক পরে মেসেজ পেয়ে ইনা আগ্রহের সাথে তার দেখে মেসেজ পাঠিয়েছে, আপনার নানুবাড়ির ওদিকের আবহাওয়া কেমন ম্যাম? ইনা কিছুক্ষণ ভেবে রিপ্লাই দেয়, ঝড় বৃষ্টি। ভিজবেন নাকি? বুঝলেন কি করে? আমকুড়াতে যাব সবাই। সামিন মেসেজ সিন করে না। ইনা, আনা প্রস্তুত হয় আমকুড়াতে যাওয়ার জন্য। তখনই ইনায়ার ফোনে কল আসে। আনান কল দিয়েছে। ফোন ধরে ইনা কয়েকবার হ্যালো হ্যালো করে। তবে নেটের সমস্যার কারণে কথা বেঁধে বেঁধে যায়। ইনা জানালার কাছে গিয়ে আবার বলে, হ্যালো ভাইয়া। ইনু শুনতে পাচ্ছিস? ভাইয়া বলো। বৃষ্টিতে ভিজিস না। তোমায় কে বলল? ভিজতে মানা করলাম সাবধান করতে। ঘরের মধ্যেই থাক। কি হয়েছে বলবে তো? কে বলল? কাজ আছে অনেক, রাখলাম। আর আম খেতে হবে না, সকালে খাবি যা খাওয়ার। আনান কল কেটে দেয়। ইনা বেশ অবাক হয়ে ফোনের দিকে তাকিয়ে থাকে। আনান হঠাৎ এই কথা বলে সাবধান করল কেন? সকাল সকাল গত রাতে ঝড় বৃষ্টিতে পড়ে থাকা আম তুলে সকলে মিলে। সে সময়ে সানজিদা প্রস্তাব দেয়, চল আজকে আমরা পিকনিক করি। বাকিরা একজোটে বলে, কখন? এই বিকালে। আমরা সব বোনেরা থাকব। শিলা আপু আসবে। ওয়াও! এবার পরিপূর্ণ হবে। অবশ্যই, আর আমরা সবাই শাড়ি পরব। আনা ইনায়ার দিকে তাকিয়ে বলে, আমরা শাড়ি কোথায় পাবো ইনুপু? নানু মামির আছে, নো টেনশন অনু। পিকনিক প্ল্যান করতে করতে ইনায়ার কাছে সামনের থেকে আবার মেসেজ আসে, কি করছেন ম্যাম? এই তো কাজিনদের সাথে একটা প্ল্যান করছিলাম। কি প্ল্যান বলা যায়, ম্যাম? পিকনিক প্ল্যান। কখন? তা দিয়ে আপনার কি?
আপনার হাজবেন্ড ভালো আছে? আলহামদুলিল্লাহ। সে কি জানে পিকনিকের কথা? সেটাও আপনাকে বলবো না। আর তাছাড়া আমি কাউকে বলে কিছু করি না। আচ্ছা, কিন্তু সাবধান। যে যা পছন্দ করে না তাই না করাই ভালো। সামিনের থেকে আর কোনো মেসেজ আসে না। তবে ইনায়ার মনে আতঙ্ক ভর করে। আসলেই তো। নীল ভাই যদি শাড়ি পরার কথা জানে, পরক্ষণেই ভাবে, ধুর, উনি কিভাবে জানবে? আর জানলেই বা কি? ওনার তো বউ আছে। যদি রাগে করে তাও দেশে আসতে কম করে 15 ঘন্টা লেগে যাবে। আজ শুনলে আসতে আসতে আগামীকাল। ইনা শান্তির হাসি হাসে। দুপুরের খাওয়া দাওয়ার পর থেকে সব আয়োজন শুরু হয়েছে পিকনিকের জন্য। উঠোনে মাটির চুলা কেটে দেয় রিফাত। বড় বোন শিলার আদেশে কাজটা করতে হয় তাকে। মন থেকে রাজি না থাকলেও আপুর কথা ফেলতে পারে না। ইনা, আনা, সানজিদা, শিলা, সম্পূর্ণা সকলে রান্নার উপকরণ প্রস্তুত করে। তারপর সব বোন একসাথে তৈরি হতে চলে যায় ঘরে। পুরন বিল্ডিংয়ের দোতলার ডান দিকের ঘরটা শিলার। সকলে সেখানেই সাজগোজের সিদ্ধান্ত নেয়। সানজিদার বুদ্ধিতে অবশ্য এই সিদ্ধান্ত। সে বলেছিল, শিলা আপু মেকআপ করাতে পারে অনেক সুন্দর, আর ওর কাছে সব আছে। তাই আমরা ওখানেই রেডি হব। তাতে বাকিরা কেউ দ্বিমত করে না। চলে যায় শিলার রুমে। দরজা বন্ধ করে বিছানায় চোখ পড়তে দেখে 5টা জামদানি শাড়ি রাখা। সানজিদা সেদিকে দেখে দরজার খিল খুলে বারান্দায় দাঁড়ায়। উপর থেকে জোরে চেঁচিয়ে বলে, ওমা, শাড়ি কে রেখেছে? নিচ থেকে ইনায়ার বড় মামি উত্তর দেয়, তোর দাদু মুস্তফাকে দিয়ে শাড়ি আনিয়েছে আজ দুপুরে। ইনা সর্বপ্রথম নীল শাড়িটা তুলে নিল। বুকের সাথে জড়িয়ে বলে, আগেই বলে দিচ্ছি কিন্তু, নীল আমার। সানজিদা আর চোখে ইনায়াকে দেখে। তারপর কালো শাড়িটা তুলে বলে, আচ্ছা, এটা আমি নিচ্ছি। আনা নেয় বেগুনি রঙের শাড়িটা। আর সম্পূর্ণা নেয় কমলা গোলাপি শাড়ি। সর্বশেষে শিলা নেয় মেরুন রঙের জামদানিটা। ছোট বোনদের আবদারে শিলা সবাইকে সাজিয়ে দিবে। এরই মাঝে শিলার হাজবেন্ড বর্ষণ কল দিলে সবার সামনেই শিলা কল ধরে। সঙ্গে সঙ্গে বর্ষণ বলে, তুমি খেয়েছো সোনা? কল দেওয়ার কথা ছিল, গিয়েই ভুলে গেলা। এই জন্যই আমি যেতে দিতে চাই না। বুঝেছো এখন? বর্ষণের কথা শুনে শিলা এক বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। ছোটদের সামনে এসব কথা শুনতে হলো। ওরা কি ভাবছে এখন? শিলা ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে সকলের দিকে তাকায়। সানজিদা হাত ভাঁজ করে শিলাকে দেখছে। ইনা আনায়ার পেছনে কাঁধ ধরে হা করে শিলাকে দেখছে। আনা অবুঝের মতো তাকিয়ে আর সম্পূর্ণা হেসে গড়াগড়ি খাচ্ছে। শিলা চোখ ফিরিয়ে বর্ষণকে বলল, আপনার সব শালিকারা আমার সাথে পরে কথা বলবো। আচ্ছা, মনে থাকবে। শিলা মুচকি হাসে। বর্ষণ আবার বলে, ভালোবাসি। শিলা লজ্জায় লাল। দ্রুত কল কেটে সবাইকে সাজানোর জন্য প্রস্তুত হয়। এদিকে ইনা আনায়াকে আস্তে আস্তে বলছে, অনু, হু, নীল ভাইও কি ওনার বউকে এত ভালোবাসবে? বড় ভাইয়া, হুহু, না না ইনুপু, বড় ভাইয়া জীবনেও এসব রং ঢং করবে না। মিলিয়ে নিও। ইনা হতাশ হয়। কাদো কাদো গলায় বলল, তাহলে আমার কি হবে? আমার দুলাভাই আবার তোমাকে অনেক ভালোবাসবে। ইনা ভ্রু কুঁচকে তাকায় আনায়ার দিকে। বলে, তাহলে নীল ভাইও ওনার বউকে অনেক ভালোবাসবে। তুই কিছু বুঝিস না। ঠিক আছে, আমি বড় ভাইয়াকে জিজ্ঞেস করব। থাক, এত উপকার করতে হবে না। ইনায়ার থেকে ধমক খেয়ে আনা চুপসে যায়। শাড়ি পরে সবাই সুন্দর করে তৈরি হয়েছে। তবে ইনা ঠোঁটে লিপস্টিক দেয়নি। শিলার অনেক জোড়াজুড়িতে লাভ হয় না। আবার খুব যে ভারী মেকআপ তাও না। খুব ন্যাচারাল ভাবে তৈরি হয় না। তাতেই চোখ আটকে যাচ্ছে। আনা ইনায়ার দিকে তাকিয়ে বলল, ইনুপু, চোখ সরানো যাচ্ছে না তো? কেন বলতো? কেন? নীল আছে সাথে, তাই। দুলাভাই দেখলে তো তোমাকে তুলে নিয়ে যেত। ইনা উপরের দিকে তাকায়। বিড়বিড় করে বলে, সেই কপাল কি আমার নাকি? নিচ থেকে রিফাত জোরে জোরে ডাক দেয় সকলকে। চেঁচিয়ে বলে, এই কুত্তা মারা গরমে আমাকে দিয়ে কুত্তার মতো খাটাচ্ছিস? কাদা হওয়া মাটির উপর বহু কষ্টে আগুন জ্বালালাম।
লোকজন পর্যন্ত নিয়ে আসলাম কামলা দেওয়ানোর জন্য। আর তোরা আরামে ঘরের মধ্যে পায়ের উপর পা তুলে বসে আছিস। রিফাতের চিল্লা পাল্লাতে সবাই নিচে চলে আসে। ইনায়াকে দেখে রিফাতের একজন ফ্রেন্ড এক দফায় হোঁচট খায়। বুকের বা পাশে হাত দিয়ে বলে উঠল, হায়। রিফাত সেদিকে তাকিয়ে চোখ গরম করে। আস্তে আস্তে বলে, আমার বোন মানে তোরও বোন। খুব সাবধান। ছেলেটা মাথা নামিয়ে ফেলে। আরেকজন আনায়াকে দেখিয়ে বলে, আর পাশেরটাও কি বোন? না। তাহলে এইটা আমার। রিফাত প্যান্টের পকেটে হাত গুজে ভাবলেশহীনভাবে জবাব দিল, তোর চোখ দুটো তাহলে আমার। ইনা শাড়ির আঁচল কোমরে গুজে কাজ করতে লাগে। তার কাজ হলো রান্না পুড়ে যাচ্ছে নাকি তা দেখা। রিফাত দেয় এই দায়িত্ব। সানজিদা হেসে বলে, বাহ, বিরাট বড় দায়িত্ব। আনাও ইনায়ার সাথে সাথে কাজ করতে গেলে রিফাত ধমক দিয়ে বসিয়ে রাখে। বলে, এই মেয়ে, বসো। ছোট মানুষের বসে থাকতে হবে, দুধ ভাত তুমি। আনা মুখ ভেঙচি কাটল। তবে তা রিফাতের চোখের আড়ালে। ইনা পেঁয়াজ নাড়তে নাড়তে পাশে কারো উপস্থিতি টের পেলে মাটির দিকে তাকায়। সাদা রঙের ক্যাজুয়াল শুজ পায়ে, অফ হোয়াইট কালারের ফর্মাল প্যান্ট আর পোলো টি শার্টে দাঁড়িয়ে আছেন স্বয়ং দেওয়ার নীল। ইনা চোখ বড় করে তাকায় সেদিকে। শুকনো ঢোক গিলে কাপা হাতে কোমরে গুজে রাখা আঁচল সরিয়ে দেয়। নীল ডান দিকে ঘাড়টা হালকা কাত করে ইনায়াকে দেখছে। পেছনে থেকে আনান উকি দিয়ে বলল, সারপ্রাইজ জজ। ইনা আনানের দিকে তাকিয়ে মনে মনে গালি দিল কয়েকটা। অমানুষ একটা। এই সারপ্রাইজ আগে বলতে পারলি না? শালার ভাই নাকি অন্য কিছু? এই চুলার ভেতর ঢুকিয়ে যদি রান্না করা যেত শান্তি পেতাম। উপরে উপরে জোর করে একটা হাসি দিয়ে ঢোক গেলে সানজিদা দৌড়ে ভেতর থেকে একটি চেয়ার এনে নীলের সামনে রাখে। নরম কণ্ঠে বলে, বসুন। তবে নীলের বরাবরের মতো ভারী কণ্ঠে ভারী জবাব, নো থ্যাঙ্কস। এরপর ইনায়ার দিকে তাকিয়ে বলল, অনেক জার্নি করে এসেছি, রেস্ট করতে হবে। বলে নীল এক ঝলক রিফাতের বন্ধুদের দেখে। আনান এগিয়ে এসে বলে, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, চলো ভেতরে যাই। ইনায়ার বড় মামি আর ছোট মামি এসে নীল আর আনানকে ভেতরে নিয়ে যায়। পুরন বিল্ডিংটার নিচের বা দিকের রুমে। নীল ভেতরে ঢুকতে পেছনে ফিরে ইনায়ার দিকে তাকায়। আদেশ করে বলল, ইনু, পানি নিয়ে আয় এক গ্লাস, ফাস্ট। ইনা রোবটের মতো দাঁড়িয়ে শুধু মাথাটা নাড়ালো। তবে জবাব দেয় সানজিদা, আমি নিয়ে আসছি। নীল এবার গলা ছেড়ে ডাক দেয়, ইনা। নীলের এমন ডাকে ইনা চমকে ওঠে। কোনো রকমে শাড়ির কুচি গুলো ধরে ভেতরে দৌড় দেয়। সানজিদা কপাল ভাঁজ করে সেদিকে তাকিয়ে থাকে। ইনা পানি নিয়ে দরজার সামনে দাঁড়ানো। নীল আধাশোয়া অবস্থায় কপালে হাত দিয়ে রেখেছে। আনান বসে ফোন দেখছে। ইনায়াকে দেখে আনান বলে, ইনু, ভেতরে আয়। ওভাবে দাঁড়িয়ে কেন? ইনা জবাব দেয় না। টিপটিপ করে পা ফেলে ভেতরে যায়। কাপা হাতে পানি এগিয়ে দেয় নীলের দিকে। নীল গ্লাসটা ধরে আনানকে বলে, অনুকে ডেকে আনো তো আনান। আর ইনুর হয়ে কোনো কাজ করতে হলে করে দে। আনানেরও বিষয়টা মনে হয়েছিল একবার। ইনা কাজ করছে যা তারও ভালো লাগছে না। তবে কিভাবে কি বলবে তাই বুঝতে পারছিল না। মনে মনে নীলকে ধন্যবাদ দিয়ে আনান বেরিয়ে যায়। পানি এক ঢোক খেয়ে ইনায়াকে বসতে বলে নীল। তবে ইনায়ার কানে যেন কথা যায় না। নীল যে এখন তার চোখের সামনে, বিষয়টা প্রায় অসম্ভব। এখনো মনে হচ্ছে স্বপ্ন দেখছে। তাই নীলের আদেশের কোনো প্রতিক্রিয়া দেখালো নাই না। নীল পুনরায় বলল, কি হলো? কথা কানে যায়নি? ইনা বসে। নীল ইনায়াকে কিছুক্ষণ দেখে হালকা কণ্ঠে বলল, সুন্দর লাগছে। ইনা আরেক দফায় চমকে যায়। ইশারায় বোঝায়, হ্যাঁ। নীলের আরেক ঢোক পানি খেয়ে বলে, বললাম সুন্দর লাগছে। তবে শাড়িটা খুলে ফেল। ইনা চোখ বড় করে তাকায়। নীল বলে, জামা কাপড় এনেছিস? ইনা মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে, বোবা তুই। ইনা মাথা ঝাঁকিয়ে না বলে। নীল এবার বিরক্ত হয়ে দাঁড়ায়। হাতে উল্টো হয়ে থাকা ঘড়ি সোজা করে বলে, ঠিক 5 মিনিট সময় দিলাম। এর মধ্যে শাড়ি খুলে একটা ঢিলাঢালা জামা পরে সুন্দর করে ওড়না নিয়ে আসবি। কোথা থেকে কিভাবে করবি আমি কিছু জানি না।
তোমার সময় শুরু এখন। ইনা ঝটপট করে বেরিয়ে পড়ে। দ্রুত শাড়ি খুলে 5 মিনিটের মধ্যেই তৈরি হয়ে আবার নীলের সামনে হাজির হয়। নীল ঘড়ির দিকে তাকিয়েই বসে ছিল। ইনা আসতে আবার বলল, তোর ফোনটা দে। ইনা এবার চমকে ওঠে। ফোন চাই কেন? ওই স্বামীনকে দেখলে যদি ভুল বোঝে। কোনো রকমে জবাব দেয়, চার্জ নেই, বন্ধ হয়ে গেছে। ওহ, তাই এইচএসসি পরীক্ষা কেমন হলো? ইনা ভ্রু ভাঁজ করে তাকায় নীলের দিকে। বলে, পরীক্ষা হয়নি তো? কি বলিস, হয়নি? ইনা মাথা নিচু করে রাখে। নীল নিজের ফোন বের করতে করতে ইনায়াকে বলল, পড়তে বলেছিলাম ঠিক করে। আর তুই ঘুরতে চলে এসেছিস। শাস্তি হিসেবে লোকাল বাসে তোকে এখন ঢাকায় নিয়ে যাব। যা ব্যাগ গুছিয়ে ফেল। ইনা অসহায় হয়ে নীলের দিকে তাকায়। চোখে পানি ছলছল করছে। আবদার করে বলে, প্লিজ নীল ভাই, বাসায় গিয়ে সারাদিন পড়ব। ভালো রেজাল্ট হবে বলছি তো, প্রমিস। নীল ইনায়াকে আর চোখে একবার দেখে তারপর উঠে চলে যায় ইনায়ার সামনে থেকে। এতক্ষণ পরে ইনায়া যেন হাঁফ ছেড়ে বাঁচল। আনায়ার কাছে গিয়ে বলল, এই অনু, কি? তোর নীল ভাই এখানে কিভাবে এলো? ইনুপু, এটা ভাবতে ভাবতে আমি পাগল হয়ে যাচ্ছি। পড়াশোনাও এত কঠিন না, এই বিষয়টা যতটা জটিল মনে হচ্ছে। তুমি আর কিছু বলো না এখন। শোন, তোর বড় ভাইয়া না তোকে এত ভালোবাসে? জিজ্ঞেস কর গিয়ে। আচ্ছা, খেয়ে দে। দেখা গেল ভাইয়া না খেয়ে আছে, এই জন্য অনেক বেশি রেগে আছে। ইনা মাথা নাড়ে। আনান রিফাতের সাথে হাতে হাতে কাজ করছে। নীল তাদের মাঝে আসতে রিফাত বলে, আরে ভাইয়া, তুমি বসো গিয়ে। রিফাত, শোন, তুই ভালো করেই জানিস আমি থার্ড পারসন আমার পার্সোনাল লাইফের সাথে অ্যালাউ করি না। এরপরেও কেন বাইরের মানুষের সম্মুখীন হতে হলো? অনেক বছর আগের কথা কি ভুলে গেছিস? না ভাই, আসলে। নীল আনানের দিকে তাকিয়ে বলে, তুই ওদিকে যা একটু। আনান যেতেই নীল রিফাতকে বলল, আসল নকল আমি কিছু শুনতে চাই না। তুই জানিস, ও বরিশালে, এই কথাটা শোনা মাত্রই আমি কিভাবে দেশে ফিরেছি। আমি ঝামেলা চাই না কোনো। আর বাইরের ছেলে, সে যেই হোক, তার সামনে আমার ইনু আসবে, এটা আমার সহ্যের বাইরে। সব ক্লিয়ার করে আমাকে ডাকিস। ইনুকে নিয়ে তখনই বের হব আমি। নীল একনাগাড়ে কথাগুলো বলে চলে গেল। নীল ইনায়াকে ঘরে নিয়ে বসিয়ে রেখেছে এই ঘন্টা খানেক হলো। সাথে আনাও রয়েছে। ইনায়ার মাথায় ঢুকছে না নীল কেন এত কড়াকড়ি করে ওকে বসিয়ে রেখেছে। আনায়ার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে ইশারায় বলল, বল অনু। অনু ইশারায় জবাব দেয়, কি? ইনা আবার ইশারা করল। বলল, কিভাবে দেশে এলো জিজ্ঞেস কর। নীলের ধ্যান ফোনের মধ্যে। কিছুক্ষণ পরে ফোন থেকে চোখ সরিয়ে ইনায়াকে দেখে। তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকায় ইনা সেদিকে তাকিয়ে বলে, মায়া মায়া, আপনার চোখ এত সুন্দর কেন নীল ভাই? নীল ভ্রুযুগল উঁচু করে প্রশ্ন করে। হ্যাঁ। ইনা লজ্জা পায় কিছুটা। মাথা নিচু করে বলে, কিছু না। নীল পুনরায় গম্ভীর কণ্ঠে বলল, তোর ফোনে চার্জ হয়নি। ইনা জিভে কামড় দেয়। ডান হাত কপালে রেখে বলে, এই যা, ভুলেই গিয়েছিলাম নীল ভাই। এক্ষুনি গিয়ে দিয়ে আসছি। ইনা উঠে যেতে গেলেই নীল শক্ত করে ইনায়ার হাত ধরে। রেগে বলল, আমি যেতে বলেছি। উহু, এই ঘর থেকে বের হওয়ার অনুমতি যখন দিব, তখন যাবি। নীল ইনায়ার হাত ছেড়ে আবার ফোনের দিকে মনোযোগ দেয়। ইনায়ার এত লজ্জা লাগছে, আগে নীল ভাই হাত ধরলে এমন লাগতো না। তবে আজ অন্যরকম লাগছে। ইনা হাতের দিকে তাকিয়ে আবার বিছানায় গিয়ে বসে করে। বাম হাতে ডান হাত দিয়ে আলতো করে ছুঁয়ে মুচকি হাসি দেয়। কিছুক্ষণ পর আনায়াকে আবার ধাক্কা দিয়ে বলল, কি রে, বল। আনা কয়েকবার গলায় হাত রাখে। একটু কেশে বলল, বড় ভাইয়া। হু, তুমি এত জলদি আসলে কি করে? প্লেনে। ইনা অতি দুঃখে হেসে আনায়ার দিকে তাকায়। তারপর নীলকে বলে, সে তো জানি নীল ভাই, কিন্তু হঠাৎ এলেন যে? আপনার তো আরো কিছুদিন পরে আসার কথা ছিল। কেন? আমি আশায় আপনার কোনো ক্ষতি হয়েছে? ইনা মাথা চুলকে বলে, না না, কি ক্ষতি? ওইটাই।
আপনি তো কাউকেই ভয় না যে কোনো ক্ষতি হবে। ইনা বিড়বিড় করে বলল, পাই তো নীল ভাই। একজনকেই অনেক ভয় পাই। নীল ফোন থেকে চোখ সরিয়ে আবার ইনায়াকে দেখল। তারপর রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, ছেড়ে কে সে কথা বলতে পারিস না। বলছিলাম যে কিভাবে এত দ্রুত এলেন বলুন না। গতকাল 4টায় রওনা হয়েছি অস্ট্রেলিয়া থেকে। আর কেন? কথা শেষ করতে না দিয়ে প্রশ্ন করিস কেন? সরি। আজ সকালে বাংলাদেশে এসেছি, তারপর বাসায় গিয়ে শুনলাম তুই নেই। এই জন্যে ভাবলাম তোর এইচএসসি এক্সামটা কেমন হলো শুনে আসি। বরিশালও ঘুরে দেখা হবে, পাশাপাশি ধর তোর এত ভালো পরীক্ষা দেওয়ার জন্য সবাইকে মিষ্টি খাওয়াতে পারবো। ইনা লজ্জায় মাথা নিচু করে বসে থাকে। রিফাত কিছুক্ষণ পরে নীলের সামনে এসে হাজির হয়। কপালের ঘাম বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে ফেলে। তারপর তাড়াহুড়ো করে বলে, ভাইয়া, সবাইকে বিদায় করেছি। একটা ছোটখাটো ঝামেলাও হয়েছে। পরে শুনবো। ঠিক আছে ভাই, চল এখন। নীল আনায়কে ডেকে বাইরে আসে। দরজার সামনে থেকে ইনায়াকে বলে, তুই কি ভেতরেই থাকবি? ইনা সাথে সাথে দৌড়ে বেরিয়ে আসে। সানজিদা ইনায়ার দিকে তাকিয়ে মুখ ভেঙচি কাটে। বলল, পিকনিক করলি তুই? ইনা নীলের দিকে আর চোখে তাকায়। তবে সে চোখ বলছে, সব আপনার জন্য নীল ভাই। রিফাত সানজিদাকে থামায়। ধমক দিয়ে বলে, তুই যে খুব কাজ করছিস তাও না। সব আমাকেই ম্যানেজ করতে হলো। আর শিলা আপু করেছে বাকিটা। তাই এখন কথা না বলে খেয়ে নে চুপচাপ। সানজিদা খাওয়াতে মন দেয়। তবে ইনা অনেক অনুতপ্ত হয়। কত প্ল্যান ছিল তার, কিছুই করা হয়নি। নীল খেয়ে রিফাতকে আলাদা করে ডাকে। রিফাত নীলের কাছে যেতেই নীল হাত ভাঁজ করে প্রশ্ন করে, কি হয়েছে এবার বল? ওই ছেলেদের, মানে যাদের দেখলা ওরা আমাদের পার্টির। বিশ্ববিদ্যালয়ে একসাথেই পলিটিক্স করি। ইনায়াকে একজন পছন্দ করেছে দেখে। নীল হাত শক্ত করে মুঠো করে। রুকুচকে রিফাতকে দেখে। রিফাত পুনরায় ভয় ভয় বলে, ইনায়াকে নিয়ে কি আলোচনা করছিল যেন, তাই আনান শুনে ওদের কিছু একটা বলেছিল। তারপর কথা কাটাকাটি। আমি গিয়ে সব থামিয়ে ওদের পাঠিয়ে দেই। এই গ্রামে তোমাকে আর ইনায়াকে একসাথে রাখতে আমারই ভালো লাগে না। একসাথে আসলেই কিছু একটা ঝামেলা হবেই। আর আমি পড়ি মাইনকার চিপায়। নীল রিফাতকে কোনো জবাব দেয় না। সরাসরি ইনায়ার কাছে গিয়ে বলে, খাওয়া শেষ হলে আমার সাথে দেখা করে তারপর ঘুমাবি। ইনা মাথা নাড়িয়ে আচ্ছা বলে। আনান ঘরের লাইট বন্ধ করে শুয়ে আছে। এখনো রাগে ফুঁসছে সে। নীল এসে লাইট অন করতেই উঠে বসে। আনানের চোখ লাল। নীল কপালে হাত দিয়ে বলল, শরীর খারাপ? না কিছু না। আমি থাকতে তোকে কোনো পেইন নিতে হবে না। আমার ব্যক্তিগত বিষয়ে তোমাকে কেন পেইন দেব ভাইয়া? ব্যক্তি হিসেবে আমি বড়। রাইট? হ্যাঁ। তাই ব্যক্তিগত বিষয়টা তোর থেকে আগে আমার ব্যক্তিগত হিসেবে থাকতে পারে। আনান চকিত দৃষ্টিতে তাকায় নীলের দিকে। প্রশ্ন করে, না বুঝেই বললে? কি বুঝবো বল? মানে, আমি ব্যক্তিগত বিষয় বলেছি। কিন্তু বিষয়টা কি তা উল্লেখ করিনি। তাহলে আমার ব্যক্তিগত বিষয় তোমার কিভাবে হবে শুধু ব্যক্তি হিসেবে বড় হওয়ার কারণে? অনেক কিছু দলিল করা থাকে আনান, ঘুমা। চোখ লাল হয়ে আছে তোর। শরীর খারাপ করবে। আনান কথা বাড়ায় না। দলিল করা আছে কথা শুনে আনানের মনে হয় নীল হয়তো সম্পত্তি নিয়ে কিছু ভেবেছে। এরই মাঝেই না আসে। দরজার সামনে থেকে আস্তে আস্তে ডাক দেয়, নীল ভাই, ভেতরে আয়। ইনা গুটি গুটি পায়ে ভেতরে ঢোকে। নীল করা গলায় বলে, তোর ওই বোনটা, কি যেন নাম? সানজিদা। হ্যাঁ, ওই মেয়েটা দেখি আমার সামনে পড়লেই কণ্ঠ পরিবর্তন করে ফেলে। কর্কশ শব্দকে সুরেলা বানিয়ে দেয়। বিষয়টা আমার একেবারে অপছন্দ। ওই মেয়েকে এত ঢং করতে মানা করবি আমার সামনে, আমার পছন্দ না এগুলো। ইনা মাথা নাড়ে। নীল আবার বলে, তুই আমার কাছে একবার বলে আসতে পারতি না এখানে? আপনি আমার সাথে কথা বলছিলেন না নীল ভাই? কথা বললে আর এখানে আসতে হতো না। নীল মনে মনে সরি জানায় ইনায়াকে। মুখে বলে, এখন থেকে আমাকে সব জানানোর সুযোগ থাকবে তোর কাছে।
আশা করব তোর প্রত্যেকটা কাজ করার আগে তা আমার কানে আসবে। ইনা অনেক খুশি হয় নীলের কথা শুনে। তার দৃষ্টি চকচক করছে। যা, এখন ঘুমিয়ে পড়। কাল বিকাল 5টায় আমাদের ফ্লাইট। সব গুছিয়ে রাখিস। ইনা আচ্ছা বলে উঠে দাঁড়ালো। আনানকে এক নজর দেখে ডান পাশে কাত হয়ে শুয়ে পড়েছে সে। বিষয়টা নিশ্চিত করে ইনা আবার নীলের দিকে তাকায়। মুচকি হেসে বলে, নীল ভাই, কি একটা কথা বলি? দ্রুত বলে চলে যাবি? আপনি কি পারফিউম মাখেন? এত সুন্দর ঘ্রাণ। আপনি কাছে থাকলেই মনে হয় এই ঘ্রাণ আমায় মাতাল করে রাখছে। নীল রেগে ইনায়ার দিকে তাকায়। ইনা কথার ধরন বদলে সাথে সাথে বলে, না মানে, আমিও কিনতাম আর কি। ঘুমাতে যা। ইনা চলে যেতে নীল মুচকি হাসে। ঠোঁট কামড়ে চোখ জোড়া বন্ধ করে। বিড়বিড় করে বলে, পাগলি একটা তুই ইনু। আনান সকাল 7টায় বাড়ি থেকে বের হয়েছে। গতকাল রিফাতের বন্ধুদের বলা কথাগুলো সারারাত মাথায় ঘুরপাক খেয়েছে। সেই ছেলে বলেছিল সাহস থাকলে যেন সকাল 7টায় ঈদগাহের সামনে দেখা করে। আনান বুক ফুলিয়ে যায় সেদিকে। রিফাতের কয়েকজন বন্ধু উপস্থিত সেখানে, সাথে তাদের বড় কিছু ভাই ব্রাদার নিয়ে এসেছে। হাতে হকি স্টিক, লাঠি। আনানকে দেখেই দূরে থেকে চিল্লিয়ে উঠল তারা। ওই মেয়ের জন্য খুব পড়ে তাই না? আরেকজন মশকরা করে বলল, আরে আদর্শ ভাই হতে এসেছিল, এখন মরে বুঝবে কেমন লাগে। ওই মেয়েকে ভদ্র মতো হাতে তুলে দিলে কিন্তু বউয়ের বড় ভাই হিসেবেই সম্মান করতাম। আনান সজোরে থাপ্পড় দেয় ওই ছেলেকে। ঘাড়ের রগ ফুলে উঠেছে তার। চেঁচিয়ে বলল, বউ বানাবো তাকে আমার, এই জন্যই এই পর্যন্ত এসেছি। ওকে নিয়ে আর একটাও বাজে কথা বলবি তো মেরে ফেলবো। আনানের শেষ কথা ওদের কাছে আগুনে ঘি ঢালার মতো লাগলো। মুহূর্তেই সবাই তেড়ে আসে আনানকে মারতে। হকিস্টিক দিয়ে হাতের কনুইয়ে, পায়ের হাঁটুতে, কপালে, মাথার পেছনে অনবরত আঘাত করতে থাকে। এতগুলো মানুষের সাথে খালি হাতে আনান পেরে উঠতে না পারলেও নিজেকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করে। প্রথম ছোপ ছোপ রক্ত বের হতে থাকে আঘাতপ্রাপ্ত স্থান থেকে। অবশেষে পড়ে গোলগলিয়ে। সকাল সকাল এলাকাবাসীরা এসে হাজির হয়েছে রিফাতের কাছে। ঘুম থেকে উঠে রিফাত রীতিমতো হতবাক। সবাই মিলে বলতে শুরু করেছে, আয়শার হওর বাড়ির একটা পোলা আইছে না কাইল গো, সুন্দর দেখতে, ওই পোলাটার অবস্থা বেশি ভালো না, ঈদগাহের হোমকে রক্তে মাইক্কা পইরা রইছে। আরেকজন আবার তাকে থামিয়ে বললেন, ওই যে লম্ফা হইরা জম্মের ফর্সা মতন, হেরে হাসপাতালে নেওয়া লাগবে, নাইলে হে বাঁচবে না। নীল, ইনা, আনা বেরিয়ে এসেছে। আনায়ার মাথায় কিছুই ঢুকছে না ওরা কি বলছে। তবে ইনা কিছুটা বোঝে। মানে আনানের অবস্থা খারাপ। ইনা হাত মোচড়াতে লাগলো। আতঙ্কে তার অবস্থা খারাপ। আনা ঠেলা দিয়ে ইনাকে বলল, কি বলছে ইনুপু? কিসের হাসপাতাল? আমিও বুঝতে পারছি না অনু। নীলের কানে কথাগুলো ঢুকতেই রিফাতকে ধাক্কা মেরে ঘরের মধ্যে ঢোকায়। শার্টের হাতা গোটাতে গোটাতে বলে, বাইক বের কর রানিং। চাবি দে আমাকে। রিফাত টেবিল থেকে চাবি নিয়ে নীলের হাতে দেয়। নীল এক ঝটকায় চাবি ছিনিয়ে বেরিয়ে বাইকে উঠে। রিফাত ও পেছনে এসে বসে সাথে সাথে। নীল দ্রুত বাইক স্টার্ট দেয়। ইনায়ার হাত পা ঠান্ডা হয়ে আসছে, চোখের পানি কোনো রকমে আটকে রেখেছে। আনায়াকে না হলে শান্ত রাখা যাবে না। আনানের নিথর দেহ পড়ে রয়েছে মোড়ের পাকা রাস্তায়। নীল বাইক থেকে নেমে দৌড়ে সেদিকে যায়। আনানের মাথা তুলে নিজের কোলের উপর নেয়। গালে হাত রেখে দুবার ডাক দেয়, আনান, এই আনান। আনান অচেতন। লম্বায় আনান আর নীল প্রায় সমান। আবার দৈহিক গঠনও কাছাকাছি। সুঠামদেহী। নীল রিফাতকে ডাকলো কাছে। আনানকে তুলতে তাকে সাহায্য করতে বলল। কোনো রকমে আনানকে নিয়ে সিএনজিতে তোলে নীল। রিফাত বাইক নিয়ে তাদের পেছনে পেছনে আসে। হসপিটালে এনে ইমার্জেন্সি ডক্টর কল করে। আনানের বেশ রক্ত ক্ষরণ হয়েছে। পাশাপাশি ঘাড়ে আঘাত লাগায় জ্ঞান নেই। ডক্টররা আনানকে অ্যাডমিট করে, দ্রুত স্যালাইন দিয়ে রক্ত ম্যানেজ করতে বলে। আনানের রক্তের গ্রুপ বি নেগেটিভ। এই রক্ত এখন কিভাবে জোগাড় করবে নীল? নীলের যে ও পজিটিভ।
নীল মাথায় হাত দিয়ে চুলগুলো খামচে ধরল। ঘেমে উজ্জ্বল শ্যামলা মুখটার মধ্যে তামাটে ভাব এসেছে। চোখের কোণে হাত দিয়ে রিফাতের কাছে গিয়ে বলল, তোর রক্তের গ্রুপ কি? বি পজিটিভ। বি নেগেটিভ রক্তের গ্রুপ ম্যানেজ করে দে রিফাত, যত তাড়াতাড়ি সম্ভব। রিফাত মাথা নাড়ালো। ভার্সিটির গ্রুপে পোস্ট করে, সাথে সাথে কয়েকজনকে কলও করে। কাছের মানুষদের সকলেই তাকে বলে এই গ্রুপের রক্ত তো নেই। আর বাকি মানুষেরা ফোন তোলে না। মূলত পার্টির সবার সাথে ঝামেলা হলো গতকাল, যারা রিফাতের বন্ধু ছিল। তাই সাহায্যকারীর সংখ্যা কম এখন। রিফাত আশাহত হয়ে নীলের সামনে দাঁড়ায়। দৃষ্টি ফ্লোরে রেখে বলে, ভাই পেলাম না। নীল জবাব দেয় না। কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। ব্লাড ব্যাংকেও খোঁজ করেছিল, তবে লাভ হয়নি। রিফাত কিছুক্ষণ আমতা আমতা করে বলে, ভাইয়া বল, ইনা এখন যে খুব ছোট তার নয়, আনানের জীবনটা। আমি ভাবছি রিফাত, আমার ইনু পাখিকে ছাড়া উপায় নেই। আমি ওকে নিয়ে আসছি রিফাত। তুই একেবারে আনানকে চোখে চোখে রাখবি, ওর যেন কোনো অসুবিধা না হয়। কথাগুলো বলতে বলতে নীল চলে যায় বাইক নিয়ে। বাড়িতে তাড়াহুড়ো করে ঢুকে কোনো রকমে ইনায়াকে নিয়ে বেরিয়ে আসে হসপিটালের উদ্দেশ্যে। আর আনায়াকে ইনায়ার মামিদের কাছে রেখে আসে। ইনা একের পর এক প্রশ্ন করেই চলেছে। কি হয়েছে নীল ভাই? আনান ভাইয়া কোথায়? কেমন আছে? নীলের কানে কিছুই ঢুকছে না। কোনো জবাব দেয় না সে। ছোট ভাইয়ের এমন অবস্থা, তার উপর আবার রক্ত তার ইনুর থেকে নিতে হবে। সব এলোমেলো লাগছে নীলের। হসপিটালে যেতেই ইনায়াকে দেখে রিফাত এগিয়ে আসে। বলে, আনানের অবস্থা খারাপ, রক্ত দিতে হবে, জ্ঞান নেই। ইনা কান্না করে দেয় এবার। ফুপিয়ে উঠল সে। বলল, আমার আর ভাইয়ার রক্তের গ্রুপ এক। আমি দিব। নীল কপালে তর্জনী আর বৃদ্ধা আঙ্গুল ঠেকায়। ঢাকায় থাকলে মুহূর্তে সব ম্যানেজ করে ফেলত সে। এখনো হেলিকপ্টার এনে আনানকে নিয়ে যেতে পারত। নীল এখানেই থাকার মতো এমন কঠিন সিদ্ধান্ত নেওয়াতে নিজেকে অপরাধী মনে করতে থাকে। ইনায়াকে সাথে নিয়ে আনানের কেবিনে যায়। যাওয়ার আগে রিফাতের হাতে 1000 খানেক টাকা দিয়ে বলল, 2টো সিদ্ধ ডিম, 4টা ডালিম, 4টা বিটরুট, 1 লিটার পানি, 2টো স্যালাইনের প্যাকেট নিয়ে আয় জলদি গিয়ে। আর এক্সট্রা করে আরো 1 লিটার পানি আনো। সাথে একটা চাকু। আনান চমকে তাকায়। নীল শান্ত করে বলে, ডালিম খাওয়ার জন্য 1 টাইম প্লেটও আনিস। রিফাত টাকা নেয় না, তবে নীল জোর করে হাতে গুজে দেয়। বলে, যা তুই। রিফাত টাকাটা বাধ্য হয়ে নিয়ে বেরিয়ে যায়। ইনা আনানের পাশাপাশি বেডে শুয়ে রয়েছে। প্রথমবার রক্ত দিচ্ছে। অনেক ভয় পেলেও আজ আনানের জন্য যেমন ভয় লাগছে, তার কাছে ব্যথার ভয় কিছুই না। নীল ইনায়ার পাশে বসতেই ইনা নীলের হাত শক্ত করে ধরল। নীল আরেক হাত নিয়ে ইনায়ার হাতের উপর রাখে। তারপর আলতো করে কপালে হাত দিয়ে বলল, কিচ্ছু হবে না, আমার দিকে তাকাইনু। ইনা নীলকে দেখে। কি গভীরতা চোখের মধ্যে, কি সুন্দর সরু নাক। ইনা তাকিয়ে থাকে একধ্যানে। ইনায়ার নাকের ডগা লাল হয়ে আসছে। চোখ বন্ধ করে ঘ্রাণ নেয় নীলের। নীল ইনায়ার হাত শক্ত করে ধরে রেখেছে। কিছুক্ষণ পর ইনায়ার দিকে তাকিয়ে মায়াভরা কণ্ঠে ডাক দেয়, ইনু। ইনায়ার যেন মাত্র হুঁশ ফেরে। সাড়া দেয় নীলের ডাকে। খুব কষ্ট হচ্ছে। ইনা ভ্রু ভাঁজ করে হাতের দিকে তাকালো। এক ঝলক হাতের দিকে তাকিয়েই নীলের দিকে তাকালো। বিড়বিড় করে বলল, এত কিছু কখন হলো? কি হয়েছে? আপনি ম্যাজিক জানেন। এত ঝামেলা চাপের মধ্যেও নীলের মুখে এক টুকরো হাসি ফুটে উঠল। মুচকি হেসে মাথা নাড়ালো সে। ইনায়ার হাতের উপরে নীলের হাত। ডান হাতে ক্যানুলা দেওয়া। বাম হাত নীল ধরে রেখেছে। গতকালও নীল এই হাত ধরেছিল। ইনা একটু পরপর হাত ধরেছিল আর মুচকি হেসেছিল সারা রাত ধরে। এখন আবার একইভাবে ধরে রাখা দেখে ইনা মুচকি হাসে। নীল কপালে ভাঁজ করে প্রশ্ন করল, হাসছিস কেন? কি করলে আপনি এই হাত ছাড়বেন না? মানে কি? কাল থেকে এই হাতে আমি পানি লাগাইনি। কেন? গত রাতে এই হাতই ধরেছিলেন। তাই আমি আর কাউকে ধরতে দেইনি। এমনকি বাথরুমেও যাইনি, যেন হাত ধুতে না হয়।
নীল চোখ বড় করে ইনায়ার দিকে তাকালো। আচমকা এমন কথা শুনে দাঁত চেপে বলল, লাগাম টান। অসুস্থ ভাইকে পাশে অচেতন অবস্থায় রেখে প্রেমালাপ করছিস? ইনা আনানকে দেখে কিছু একটা ভেবে মায়া হয় তার। মুহূর্তেই মন খারাপ করে চোখ বন্ধ করে ফেলে সে। নীলের আদেশ মতো রিফাত সব রেডি করে রেখেছে। এক্সট্রা করেও আরো অনেক কিছুই এনেছে। রক্ত দেওয়া শেষ হতেই নীল ওয়ান টাইম গ্লাসে পানি ঢালে। টিস্যু দিয়ে পেঁচিয়ে সিদ্ধ ডিম হাতে ধরিয়ে দেয় ইনায়ার। গম্ভীর কণ্ঠে আদেশ করে, দেরি করবি না, দ্রুত খাবি। ইনা বেড থেকে নামতে গেলে নীল আবার বসিয়ে বলে, খবরদার ইনু, নড়বি না, এভাবেই থাকবি। আর যা যা দিব খাবি এখন। ইনা চোখ টিপ টিপ করে নীলকে দেখল। তারপর ঠোঁট উল্টিয়ে জিজ্ঞেস করে, ভাইয়া সুস্থ হবে কখন? খুব দ্রুত ইনশাআল্লাহ। বাসায় জানানোর দরকার নেই কিছু। কেন? জানানো গেলে আমি ওকে ঢাকায় নিয়ে যেতাম। রিস্ক নিয়ে এখানেই ভর্তি করেছি যাতে কেউ কিছু না জানে। এখানেও তো খারাপ না নীল ভাই? খারাপ বলতে তুই যা বুঝিস আমি তার বুঝাইনি। হসপিটালে কেউ ভর্তি হলে সবচেয়ে বেশি কি দরকার জানিস? জনবল, পাশে পাওয়া কাছের মানুষদের পরিচিতি দরকার হয়। না হলে মানুষ অসহায় হয়ে পড়ে। আর এখানে আমার কাছে এর কোনোটাই নেই। ইনা মাথা নাড়িয়ে সম্মতি জানালো নীলের কথাতে। প্রশ্ন করল, তাহলে বাড়ি ফিরব কবে? আমি সাথে থাকতে বাড়ি ফেরার তাড়া কেন? যখন ছিলাম না তখন তো এই প্রশ্ন মাথায় আসেনি। আপনি সাথে থাকলে তো আমি। কথা বন্ধ। তোর এসব আউল ফাউল কথাতে আমি বিরক্ত হচ্ছি। খেয়ে নে চুপচাপ। ইনা মুখ ভার করে ফেলে। আশেপাশে হাতুড়ে ফোন খোঁজে। ইনায়ার এমন হাবভাব লক্ষ্য করে নীল প্রশ্ন করল, কিছু লাগবে? আমার ফোন চার্জ নেই নাকি? দিয়েছিলি? ওহ শিট। বাদ দেন, লাগবে না। আমার টানে। বলে নীল তার ফোন ইনায়ার দিকে এগিয়ে দেয়। ইনা সাথে সাথে ফোনটা নিয়ে নেয়। তার মনে হচ্ছে সোনার হরিণ পেয়ে গেছে। স্ক্রিন অন করেই নীলকে বলে, পাসওয়ার্ড 462। একই অদ্ভুত পাসওয়ার্ড। মনে রাখেন কি করে? বুদ্ধি থাকলে বুঝতি। গাধীর মতো আমায় জিজ্ঞেস করতে হতো না। ইনা সন্দেহের দৃষ্টিতে নীলকে দেখে পাসওয়ার্ডটা মাথায় প্যাচ লাগিয়ে দিল। হাতে হাতে গুনতে শুরু করে। 4 মানে হলো ডি, 6 মানে এফ, 2 মানে বি, 9 মানে। এতটুকু মাথা নিয়ে আর কিছু ভেবো না। পাগলি হয়ে একটু পরেই আবার বলবে ডিএফবি আমার বউয়ের নাম। তারপর তোমায় নিয়ে পাবনা রেখে আসতে হবে। দেওয়ান বাড়ির বড়। থামলেন কেন? দেওয়ান বাড়ির বড় বউ। গম্ভীর মুখে তাকালো নীল। বলল, বড় মেয়ে। বউ বউ করিস কেন? আর যেন না শুনি। যাই হোক একটু পরে বলিস না আবার যে ডিএফবি আমার বউয়ের নাম। ইনা মাথা চুলকায়। মনে মনে ভাবে, তাইই হবে হয়তো। মনে হয় নাম উল্টো পাল্টা করে লিখা, যাতে কেউ না বোঝে। সবগুলো অক্ষর একত্রিত করে নাম সাজাতে ব্যস্তই না। বিড়বিড় করে বলতে থাকে, ডিএফবি। আনানের জ্ঞান ফিরেছে কিছুক্ষণ হলো। নীল আনান দুজন মুখোমুখি। তবে কারো মুখে কোনো কথা নেই। আনান নীলের দিকে তাকাতেই বুঝতে পারে ভাই এর উপর কেমন চাপ পড়েছে। আর নীলের চোখ যেন আনানকে বলছে, আমার জিনিসে আমার থেকে বেশি তোর টান থাকতেই পারে না আনান। তবে কেউ কাউকে কিছুই বলে না। আনান পাশের বেডে ইনায়াকে দেখে প্রশ্ন করে, তোর কি হয়েছে ইনু? তোমায় রক্ত দিলাম ভাইয়া। জীবনে প্রথমবার দিলাম। আনান কৃতজ্ঞতা ভরা দৃষ্টি নিয়ে তাকায়। চকচক করতে থাকা চোখে ইনায়াকে দেখল। বলল, আমাদের কত মিল ইনু। নীল আনানের মুখের কথা কেড়ে নিয়ে সাথে সাথে জবাব দেয়, ভাই বোনের মিল থাকবেই। রক্তের সম্পর্ক তো, তাই রক্তের গ্রুপও এক। ঘুমা এখন। ইনা শুনে অনেক খুশি হয়। ভাইয়া ভাইয়া করে ফেনা তুলে ফেলা মেয়েটার দিকে আনান হতাশ হয়ে তাকালো। সেদিকে এখন ঝলক দেখে চোখ বন্ধ করে নেয় আনান।